এই যে এতদিন ধরে তোমার সাথে আমার কথা হচ্ছে, এর মাঝখানে তুমি আমায় একটা ঘটনাও শুনিয়েছিলে। এই অভিজ্ঞতাটা তোমার একদম নিজের অভিজ্ঞতা। কি হয়েছিল একটু বলো? এখন আমার বয়স ১০ থেকে ১১ বছর হবে। আমার বন্ধু ছিল, রাহুল নাম। মুসলমান ফ্যামিলি থেকে বিলং করে। তো রাহুলের মামার সাথে হয় এই ঘটনাটা। আচ্ছা। ছোটবেলার নাম, ঘরোয়া নাম বলছি মিনাক। জানিস তো মিনাক, আমার বাড়িতে না ভূত আছে। আমি বললাম, "কেমনে বুঝতে পারলি ভূত আছে?" বলছে, "আমি প্রায় না ঘরের মধ্যে কিছু, কিছু ছায়া দেখতে পাই।" একদিন হঠাৎ করে শুনি যে রাহুলের জ্বর চলে আসে। দম বন্ধ হচ্ছে শরীরটাতে বা শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে। শুকিয়ে যাচ্ছে মানুষটা। রাহুলের মা ডাউট করে সালমান। তোর কাকি দেখে নিয়ে আমাকে বের হতে। রাত্রিবেলায়? হ্যাঁ, রুম থেকে গিয়ে ছাদের উপরে যেতে। ছাদে গিয়ে কাকি দেখে ফেললো ওকে নামাজ পড়তে রাত্রেবেলা। নামাজ পড়ে শুধুমাত্র জিন রাত্রে ১২টার পর। তখন দৌড়ে যায়, গিয়ে দেখে সে রিঅ্যাকশন দিচ্ছে এরকম করে আমি যখন অ্যাকশন বুঝে গেছি। আগে যদিও বুঝতে পারিনি, যখন সামনে ওকে আনা হয়েছে তখন বুঝতে গেছে। দেন ও গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, গল্পওয়ালার আরও একটা মারাত্মক হরর পডকাস্টে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের পডকাস্টে এমন একটা ঘটনা আপনারা শুনতে চলেছেন যা আপনাদের ভেতর থেকে জাস্ট নাড়িয়ে দেবে। ভাবতে বাধ্য হবেন, সত্যি কি বাস্তবে এমনটাও ঘটা সম্ভব? আজকের এপিসোডে আমাদের সাথে রয়েছেন দেবব্রতনাথ ভৈরবী। মর্মান্তিক একটা ঘটনা সে আজকের পডকাস্টে আমাদের সাথে শেয়ার করেছেন। বলতেই পারি আজকের রাতটা আপনাদের জন্য জাস্ট ভয়ঙ্কর হতে চলেছে। আজকের পডকাস্ট আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি ৯টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। নমস্কার, দেবব্রতনাথ ভৈরবী। ওয়েলকাম টু গল্পওয়ালা। থ্যাংক ইউ সো মাচ অরিত্র। আ তোমাকেও অনেকটা ধন্যবাদ যে তোমার নিমন্ত্রণে আমাকে নিমন্ত্রণ পাঠালে আর তোমার নিমন্ত্রণে আমি আসলাম। আর অনেকটা দিন আগের থেকে হয়তো তোমার সাথে আমার কথম চলছে। আ তো ফাইনালি আমরা আসতে পেরেছি এই জায়গাটাতে। তো আমি জানতে চাইবো, গল্পওয়ালাতে আজকে তুমি প্রথমবার এসেছো। হ্যাঁ, কেমন লাগছে তোমার? প্রচণ্ড ভালো লেগেছে। আমি তো তোমাকে দেখছিলাম অনেকটা দিন ধরে। মানে দেখার মাধ্যমে মানে কি উম ভাবিনি যে এত জলদি আমাদের একটা স্পট হয়ে যাবে আর এই একটা এমন একটা আড্ডা হয়ে যাবে একটা। ওকে, তোমার সাথে বহুদিন ধরে আমার কথা হচ্ছে। প্রায় মাস ১.৫-২ তো হয়েই গেছে। এবং এর মাঝখানে যখনই আমি তোমার সাথে যোগাযোগ করেছি, তোমার সাথে আমার ফোনে কথা হয়েছে, সেই মুহূর্তে আমি দেখেছি তুমি কোথাও না কোথাও ট্রাভেল করছো। আর থ্যাংক ইউ সো মাচ। সুদূর আসাম থেকে আজকে তুমি এখানে এসেছো। শুধুমাত্র গল্পওয়ালার এই পডকাস্টের কারণে। অ্যান্ড দ্যাট সিরিয়াসলি মেড মাই ডে। মানে আমার ভীষণ ভালো লাগছে আজকে তোমার সামনাসামনি বসে। দেখো, অনেক সময় অনেক গেস্টের সাথে আমাদের শ্যুট শিডিউল হয়, বাট কোথাও না কোথাও অনেক প্রবলেমের কারণে সেগুলো ক্যান্সেলও হয়ে যায়। তো আমি অনেস্টলি ভাবিনি যে তুমি সত্যিই এতটা দূর থেকে এখানে আসবে। তার জন্য অসংখ্য ধন্যবাদ পুরো গল্পওয়ালা পরিবারের তরফ থেকে। তো আজকে যেহেতু তুমি এখানে এসেছো, আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। ঠিক আছে? তবে তার আগে, এই যে এতদিন ধরে তোমার সাথে আমার কথা হচ্ছে, এর মাঝখানে তুমি আমায় একটা ঘটনাও শুনিয়েছিলে, যেটা
তুমি নিজের চোখে দেখেছো এবং খুব কাছ থেকে প্রত্যক্ষভাবে অভিজ্ঞতাটা তুমি করেছিলে। এই অভিজ্ঞতাটা তোমার একদম নিজের অভিজ্ঞতা। যেটা তুমি খুব কাছ থেকে এই ঘটনাটা পুরো ঘটতে দেখেছিলে এবং পুরো ঘটনাটা আমি টানা ২ দিন ধরে শুনেছিলাম। ঠিক আছে? তো আমি চাইবো আমার পুরো গল্পওয়ালা পরিবারের সামনে তুমি ঘটনাটা তুলে ধরো। কি হয়েছিল একটু বলো? মানে প্রপারলি যদি আমি বলি না গল্পটা, মানে আমার চোখে দেখা ওই সময়টাতে। মানে এখনও মানে অদ্ভুত লাগে আমার এই জায়গাটা। তখন আমার বয়স ১০ থেকে ১১ বছর হবে। প্রায় হ্যাঁ, এমনই হবে। আমার এক বন্ধু ছিল। সেম এজ। রাহুল নাম। মুসলমান ফ্যামিলি থেকে বিলং করে। আচ্ছা, এটা কোন জায়গার ঘটনা? সেম আসাম গুয়াহাটিরই। আচ্ছা। গুয়াহাটির ঘটনা। ঠিক আছে? তো ওরা আমাদের পাড়োশি ছিল। আমার বাবা আর রাহুলের আ মামা, বন্ধু। মানে রাহুল ওর মার সাথে মামাবাড়ি থাকতো। ঠিক আছে? রাহুলের মা উইডো ছিলেন। তো রাহুলের মামার সাথে হয় এই ঘটনাটা। আচ্ছা। উনি এখনো জীবিত আছেন। তো বললাম না যে তোমার সাথে আমার এই মাঝখানে একটু লেট হয়ে গেছে এই তোমাকে শোনানো গল্পটা। কারণ কি আমি যতটুকু অনুভূতি করেছি যে মানুষটা এখনো জ্যান্ত আছে, সেই মানুষটার থেকে আমি আরও অনেক কিছু জেনে আজকে এই জায়গাটাতে। তো আমি আমার চোখের অনুভূতিগুলো আমি আগে শেয়ার করছি। তখন প্রায় আমাদের ওই সময়টাতে ফোন ছিল না, হুম। আমরা জানি। তো আমরা প্রায় মাঠে ঘাটে খেলতাম বা প্রায় বিকালে দেখা করতো সব গ্রুপ মিলে বাচ্চারা। তো রাহুল প্রায়ই বলতো কি মানে তার আগে বলি কি আমরা হচ্ছি তন্ত্র ফ্যামিলি থেকে বিলং করি। আচ্ছা। ফুল ফ্যামিলি তান্ত্রিক। আমাদের এটা পারিবারিক পরম্পরা, সূত্রেই তোমার পারিবারিক পাওয়া। হ্যাঁ, পারিবারিক সূত্রে রক্তে আমরা তন্ত্র আদিকুল থেকে চলে আসছে। তো সবাই জানতো। বাচ্চারা বেশিরভাগ তো একটু আজকাল বাচ্চারা বেশি স্মার্টই থাকে, সব বুঝে। তো সে আমাকে বলে উঠল, "জানিস তো আ আ আমার নাম মানে আমার ছোটবেলার নাম, ঘরোয়া নাম বলছি মিনাক। জানিস তো মিনাক, আ আমার বাড়িতে না ভূত আছে।" তো আমি বললাম, "তো কেমনে বুঝতে পারলি ভূত আছে?" বলছে, "আমি আ প্রায় না ঘরের মধ্যে কিছু ছায়া দেখতে পাই।" আচ্ছা। হ্যাঁ। তো তখন আমি মজা ভাবলাম এটাকে। বিশেষ করে আরও বন্ধুরা মজা উড়াচ্ছে ওকে নিয়ে। এই হয় হ্যাঁ, ছায়া দেখতে পাই। ছায়ার সাথে একদিন খেলতে যাবি, এই কিছু গল্প করবি, মজা হবে। তো ওই দিনটাও সেম এভাবেই চলে গেল। ওইদিন আমি ওর থেকে কিছু জানার চেষ্টা করিও না, আমাকে বলেওনি। গল্প যদিও ওরা এই জিনিসটাকে একটু আ হাসিতেই নিয়ে চলে গেছিল। ঠিক আবার নেক্সট ডে সে আমাকে আবার বলে ওঠে যে, আ না আমি না একটা ছায়া দেখতে পাই রোজ রাত্রেবেলা। ঠিক আছে? তখন আমি ওর বলে উঠলাম, "তোর মা জানে?" বলল, "না, মাকে তো আমি বলিনি।" বলছে, "তুই তো অনেক কিছু জানিস।" মানে তুই বলতে না, মানে তোদের ফ্যামিলি তো অনেক কিছু হুম, জানে। হুম। হ্যাঁ, তুই কি ভূত দেখেছিস? তাই আমি বলছি, প্রপারলি আমার বাড়িতে তো এরকম অনেকটা আসে মানুষ ভূত ঝাড়াতে। ঠিক আছে? এসে যেরকম ভূত নিয়ে আসে গায়ের মধ্যে এখানে ঝাড়ে-টাড়ে দেখি। আমি বলছি, "হ্যাঁ, প্রায়ই দেখা হয়। কিন্তু চোখের সামনে আমি কোনোদিনও ছায়াটা দেখতে পাইনি।" সত্যিকারের আমাদের পরিবারে এরকম হয় ভূত-টুত ঝাড়ে ফ্যামিলিগত। কিন্তু আমি না সত্যিকারের ওই ছায়া বা আত্মা হেঁটে গেল দেখতে পাইনি। এগুলো আমার তখনকার কোনো অনুভূতি হয়নি। তো আমি বললাম যে, "মাকে বল, তোর মাকে গিয়ে বল ব্যাপারটা।" সে মাকে জানায়। তো এখন শুরু করি যে যাত্রাটা কোথা থেকে আরম্ভ হয়েছিল, লিঙ্কেজটা। হুম। তো রাহুলের মামা ব্যাঙ্গালোরে থাকতেন। খুব ভালো, মানে সৎ মানুষ। হয়তো মানে আমার যে বয়সটা, ওই বয়স থেকে এই বয়স অবধি আমি উনাকে দেখে গেলাম। উনি প্রচণ্ড সৎ মানুষ। আচ্ছা। ৫ বার নামাজ পড়া। মুসলমানদের মধ্যে উনি না পুরা কুরআন, ইফরাত ফলো করে, কালিমা ফলো করে। বাবার খুব কাছের বন্ধু ধরতে গেলে। তো উনি ব্যাঙ্গালোরে জব করতেন। প্রায় মাস দেড়েক, বছর দেড়েকের মধ্যে ৬ মাস গত বাড়িতে ফিরতেন। তখনই দেখতাম ওই ২-১ বার বাবার সাথে কথা বলা, এভাবে করে উনার সাথে আমার চেনা। তো তার আগে আমি উনাকে কোনোদিন ফোকাস করিনি। এই গল্পটা থেকে ফোকাস করা আরম্ভ হলো। মানে এই যে স্টোরিটার থেকে। ঠিক আছে? তো উনি থাকতেন ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে
আমি বললাম না যে উনি খুব নামাজ পড় মানে ৫ বার নামাজ পড়তেন বা উনি নামাজ ছাড়া জলও গ্রহণ করতেন না। আচ্ছা। মানে এত আল্লাহ তাআলার উপরে উনার বিশ্বাস ছিলেন। এক সময় কি হয়, উনি নাকি আ দুপুরের যে নামাজটা হয়, ট্রাভেলিং করতে গিয়ে সেই টাইমটা হয়ে যায়। অনেক সময় হয় তো যে জ্যাম লেগে যায়, আমরা আটকে পড়ি, আমরা সেই সময়টা ধরতে পারি না। না হলে উনি ৫ বার ওই হয়তো অফিস, না হলে ঘরেই উনি এসে তার নামাজটা শেষ করেন, হুম। প্রার্থনা পিরিয়ডটা। তো কিন্তু ওইদিন কি হয়, কিছু কারণবশত উনি আর ওই সময়টাকে ধরতে পারছিলেন না। মানে ওই ঘরে এসে করবেন। তো উনি এতটা মানে এরকম আজকাল খুব কমই দেখা যায় যে উনি এতটা আল্লাহ তাআলার উপরে তার বিশ্বাস ছিল বা রেহেমত ছিল আল্লাহ তাআলার। সে কি করেন, সে ওখানকারই গাড়ি থামিয়ে একটা গাছতলাতে গিয়ে চাটি পাটিয়ে নামাজ পড়তে শুরু করে। নামাজ পড়েন। ঠিক নামাজ পড়াকালীন, নামাজ পড়লে কি হয়, আমরা চোখ বন্ধ করি। চোখ বন্ধ করে নামাজ পড়ি তো। তো কি হয়, উপরে কি হচ্ছে, পাশে কি হচ্ছে, আমরা তো ফলো আপ করি না। শুধু নামাজ পড়া কেন, আমাদের হিন্দুদের মতো যখন আমরা জব করি, তখনও দেখবেন আমরা কিন্তু চোখ বন্ধ জব করি। আশেপাশে কি হচ্ছে আমরা একসময় বুঝতে পারি না। হুম। তো সে করতে, করতে না ওই গাছেরই নাকি ডাল একটা ওর মাথায় পড়বে। তখন একটা মেয়ে, উনার মতে, উনার ফিল যেটা নিলাম আমি, যেটা শুনলাম উনার মুখে, যে খুব সুন্দর ছিলেন। ওদের মধ্যে বোরখা পরা থাকে। ঠিক আছে? সাদা বোরখা পরা ছিল, কালো বোরখা না। শুধু চোখগুলা, মানে যখন উনি প্রথম দেখলেন, শুধু চোখ দেখতে পেলেন উনার। ঠিক আছে? উনি বললেন আমাকে যে যেই গাছটা মানে ডালটা পড়বে তৎক্ষণাৎ সে ধাক্কা মারে ওই মেয়েটা? মেয়েটা। আচ্ছা। হাঁটো। ধাক্কা মারাতে সে ছপছে উঠে পড়ে, ডালটাও পড়ে কিনারে। মানে ব্যাপারটা বলতে গেলেও সুন্দর, মানে এটা হয় না, আমরা প্রায় টিভিতে দেখি, ফিল করি না এই জিনিসটার মতো, মানে জিনিসটা ঘটনা মানে আমি যখন শুনি না, অদ্ভুত লাগে। ফিল তো আমি করেছি জায়গাটাকে, কিন্তু যখন আমি জানতে চেষ্টা করি এই মানে কোথা থেকে লিঙ্কেজ আরম্ভ হলো, যখন লিঙ্কেজগুলো বললো, আমার খুব অদ্ভুত লাগলো, ফিল লাগলো একটা, যে সত্যিই কি এই ব্যাপারটা এইভাবে করে, সত্যি কি আমি যেটা দেখেছি এটা কি সত্যিই ছিল, মানে অবিশ্বাস জননীয় হলেও বিশ্বাস করতে হবে এমন কিছু স্টোরি এটা। তো তো সে এত ভয়ে ছিল। সুবীর আঙ্কেল নাম, সুবীর ছিল। সুবীর আঙ্কেল বলে ওনাকে ধন্যবাদ জানায় যে তুমি আমাকে বাঁচালে। তখন সে উঠে বললে যে আমি তো বাঁচাইনি, আল্লাহ তাআলার রহমত তোমার উপরে। বলছে আল্লাহ তাআলার তুমি তো বিশ্বাস, তুমি এত নেক, তাই হয়তো তুমি বেঁচে গেলে। তখন সুবীর আঙ্কেল হয় না যে বাড়ি ছেড়ে আসি, চলো। হ্যাঁ, উনি প্রায় হয়তো হেঁটে যাচ্ছিলেন, এমন তো হয়, আমরা রাস্তা যদি আমাকে সাহায্য করে, আমরা জিজ্ঞাসা করি কোথায় বাড়ি, চলো বাড়ি ছেড়ে আসি। তো সে বলে ঠিক আছে হবে, বলে গাড়িতে উঠে ওই রাস্তার পথ দিয়ে তার সাথে গল্প তৈরি হয়, কে আছে বাড়িতে, কোথায় থাকো তুমি, বিষয়টা। সুবীর আঙ্কেলের মতে সে বলে আমাকে যে বিশ্বাস কর, যখন আমি প্রথম আলাপ করি ওনার সাথে, আমার না এক অদ্ভুত আনন্দ লাগছে মনে। মানে আমার মনে হচ্ছে যে সে আল্লাহ তাআলার জান্নাত থেকে আসা একটা মানুষ, যে মানুষটা শুধু মানে সাউন্ডেই আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আমি ওনাকে জিজ্ঞাসা করছি, মানে আমার যে পথ চলে গেল, এতটা পথ আমি জানতেই পারি না পথটা কিভাবে চলে গেল। আমি শুধু ওর মানে কথাতে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, ওর কথাগুলো শুনে। সেই মেয়েটার? সে মেয়েটার। ওকে। তো সে বলে আমার তো কেউ নেই, মা বাবা ছিল, সেও মারা যায়, আমি একলাই বসবাস করি। তখন আমি জিজ্ঞেস করলাম, তোমার প্রশ্ন ছিল না সে একলা কীভাবে থাকেন? তো সুবীর আঙ্কেল বলে আমি কিছু প্রশ্ন করতেই পারছি না, আমার মনে হচ্ছে কি আমি হয়তো ওই সময়টা বশ হয়ে গেছিলাম। তো প্রায় একটা জায়গা আসে, সে বলে এখানে আমার বাড়ি, আমি নেমে পড়ি। ঠিক আছে? সে তাকে বলেও না যে বাড়িতে আসবে, তো তাই গতিকে সে বাড়িও যায় না। তখন দিনের কি হয়, কোনো কন্ট্যাক্ট নাম্বার ছিল না, ফোন ছিল না যে আমরা আলাপ করতে পারবো। ঠিক আছে? তো ওদের দেখার মাধ্যম ছিল
সামনেই একটা দরগা ছিল, আমি দরগাতে প্রতিদিন বিকেলবেলা আসি, তুমি যদি আসো দেখা হতেই পারে। মেয়েটা ওকে বলে গেল। তো সে বললো কি প্রতিদিন আসো? হ্যাঁ প্রতিদিন আমি অমুক টাইমে দরগাতে আসি, ওইখানটাতে তুমি দেখা করতে পারো আমার সাথে। শিবির আঙ্কেল জিনিসটা কি আর বেশি ঘাটালো না, হতেই পারে, দরগাতে তো ভালো একটা পাক জায়গা, ওদের মধ্যে পবিত্র জায়গা। তো নেক্সট ডে সেম আবার দেখা পেল ওকে, প্রায় এই গতিকে 2 দিন 3 দিন 4 দিন ওদের সাথে দেখা হয়, কথা হয়, আর ওদের সাথে একটা ভালো বন্ডিং তৈরি হয়। সুবীর আঙ্কেল বলে যে আমার মনে হয়েছিল এই মেয়েটাই হয়তো আমার আল্লাহ তাআলার থেকে পাওয়া উপহার। আমি ভুলেই গেছিলাম আমি কাউকে ভালোবাসতাম বা কার সাথে আমার নিকাহ রেডি হয়ে আছে। আচ্ছা, উনি অলরেডি বিবাহিত ছিলেন? ছিলেন না, মানে ওদের মধ্যে কি হয়, কথোপকথন হয়, যে আমরা যেরকম বলি না যে কি বলে পাকা বাক্যদান, কথা। পাকা কথা, ঠিক আছে, পাকা কথা অলরেডি ছিল একজনের সাথে। আচ্ছা। তো সে ভুলেই যায়, সে ডাইরেক্টলি একদিন প্রায় 10 দিন 15 দিন গত হয়তো বলে যে আমি তোমাকে নিকাহ করতে চাই, মানে বিয়ে করতে চাই। তখন ওই সময়টাতে ওই মানে মেয়েটা একটু ইমোশনাল হয়ে যায়, ভাই বলে যে আমি তোমাকে ভালোবাসি, মনে হচ্ছে, ফিল হচ্ছে আমার, তুমি যদি করতে চাও আমি তৈরি, ঠিক আছে। বলে ওদের মধ্যে মুসলমানিক রিবাজ মতে ওরা বেঙ্গলোরই বিয়ে করে ফেলে, ওদের অনুযায়ী নিকাহ করে ফেলে। ততক্ষণ অবধি নো ডাউটস, কিচ্ছু ডাউট ছিল না, সব ঠিক ছিল, নর্মাল, কোনো এক্সট্রা এনার্জি বা কোনো অদ্ভুত ফিল বা কোনো হয় না যে জিনিসটা খুব আমার জন্য অবাক লাগছে, তার মধ্যে কিছুই ছিল না, খুব স্মুথ ছিল জিনিসগুলো। নর্মালি যে একটা মানুষ মধ্যে একটা মেয়ে একটা ছেলে যেমন চলে প্রেমের আগে, যেরকম আমরা কথোপকথন বলি, নর্মালি কোনো কিছু এর মধ্যে এক্সট্রা অর্ডিনারি কিছুই নেই। দেন সে বিয়ে করে নিয়ে চলে আসে আসাম, গুয়াহাটিতে, ঠিক আছে। বিয়ে করার হয়তো 1 সপ্তাহের মধ্যেখানে ওরা এসে এখানে উঠে। ঘরের, আমি আবার বললাম যে তখন শুধু ল্যান্ডলাইনের ব্যবহার হতো, হয়তো কিছু সংখ্যক বড় বড় পরিবারে মোটরোলা ফোন ছিল, কিন্তু আচ্ছা, এটা কত বছর আগেকার ঘটনা? প্রায় ধরে নাও 2003-4, অনেক দিন। হুম। প্রায় 20-23 বছর আগেকার। 23 বছর আগের। সুবীর আঙ্কেল হঠাৎ করে ঘরে আসে, ফোন ছিল না বা ল্যান্ডলাইন ছিল বলে হয়তো জানাইনি, হয়তো হ্যাঁ আমি আসছি জানাই, কিন্তু বিয়ে করেছি নিকাহ করেছি জানাইনি, হয়তো ভাবছে অদ্ভুত লাগবে ঘরে মানুষকে, গিয়ে ব্যাপারটা বুঝিয়ে বলবো। এখন দিনে কি হয়, প্রায় ফোন করে এই হয়েছে, অনেকটা সময় কথা বলতে পারি, তখন দিনে তো এরকম ছিল না ব্যাপারটা। ল্যান্ডলাইনটাও অনেক সময় ডিস্টার্ব করে, অনেক সময় কী হতো বন্ধ হতো বা প্রায় কানেক্টিভিটি পেতো না, এরকম কিন্তু দেখা যেত, তাই হয়তো কিছু হবে। তো ঘরে আসে, যখন ওর সাথে মেয়েটাকে দেখে, ঠিক আছে, তোরা সবাই একটা স্টক হয়ে যায়, কি ব্যাপার, আর অদ্ভুত লাগবেই বলো, একটা ছেলে বাইরে চাকরি করে হঠাৎ করে একটা মেয়েকে নিয়ে চলে আসছে, একটা অদ্ভুত, আর ছেলেও আবার কি যে এটা ভোলা ভালা, সে শুধু মানে আলাদা ছেলে কিছু বুঝে না, সেই মা বাবা যদি বলে, আর আমি বললাম কি মাঝখানে একটা পয়েন্ট বলি যে প্রেম ছিল না ওনার মা বাবাই তো ওই নিকাটা মানে ফিক্সড করে, আর ও সহমত হ্যাঁ করবো, মানে ও শুধু মা বাবা, ফ্যামিলি পরিবার, আল্লাহ তাআলা, বাস এটুকুই, তার আদার্স কিছুই ছিল না তার মাথায়, এতটা সে পবিত্র পিওর ছিল, সত্যি করে। এগুলো আমারই দেখা, বাবার মুখ থেকে শোনা, নিজেরও চোখের দেখা, বা এখনও সে জীবিত আছেন হয়তো, বা সে হয়তো পডকাস্টটা দেখতেও পারেন। তো আমি ওনাকে যখন এই জায়গাটার জিজ্ঞাসা করলাম, এই পরিস্থিতিটা যখন তুমি সামনে হলে ঘরের, কি ব্যাপারটা কি হলো, সে বললে ওই দিন সবারই মুখের মধ্যে না একটা চাকমা উড়ে গেছিল, যে কি হলো ব্যাপারটা, কেমনি হয়ে গেল,
কেউ এটাকে নিচ্ছিল না সহজভাবে। আর খুব আশ্চর্য ব্যাপার হিসাবেও বা ইত্তেফাকই ধরা যায় যে সুবীর আঙ্কেলের যার সাথে নিকাহ হবে সেদিন সে ওই বাড়িতেই ছিলেন কিছু কারণবশত, আচ্ছা। বা হয়তো তার মা বলেছে যে আমার বেটা আসছে, চলে আয় আজকে। হয়তো না, যখন নিকাহ ফিক্সড হওয়ার পরে কি হয়, আমরা আপ ডাউন করতে পারি, বা মারা খুব এক্সাইটেড থাকে, নিকাহ হচ্ছে, চলে আয় আজকে আমার বেটা আসবে, তুই রান্না করে দিবি, একটু খুশি হবে, বা সে সারপ্রাইজ হয়ে যাবে। কিন্তু তারা জানে না যে তারা সারপ্রাইজ হতে চলছে অ্যাকচুয়ালি। তো সেও ছিল, সে যখন মানে দেখে, তার নাম ছিল সালমা। সালমা, ওকে। হ্যাঁ, সালমা যখন ছিল ওখানটাতে, নামগুলো কিন্তু আমি জিজ্ঞাসা করেই আসছি যে নামগুলো বলতে পারবো কিনা, ঠিক আছে? তো আমার কোনো অবজেকশন নেই। ওকে। হ্যাঁ, সত্য ঘটনা, তার মধ্যে নামগুলো আমি ওনার থেকে পারমিশন নেওয়া, তার মানে আমার কোনো এখানে কিছুই, তো তোমার না আমার ব্যক্তিগত প্রবলেম হবে না। সালমা জিনিসটাকে হজম করতে পারে না। স্বাভাবিক। যার বিয়ে কয়েকদিন পর তার বর যদি পট করে আচানক না বলে কাউকে নিয়ে চলে আসে, এটা স্বাভাবিক, এটা মানতে কোনো নারী এটাকে নিয়ে স্বাভাবিকভাবে নেবে না, ঠিক আছে? তো সে পট করে রিয়াক্ট করে ফেলে, ঠিক আছে, যে কে কেন নিয়ে আসলে সবার সামনে, হ্যাঁ আমার কি হবে ব্যাপারটা, আমার চিৎকার দিয়ে ওঠে। তো ওর মাও বলে উঠলে, কেন করলি, আমাদেরকে না জানি ব্যাপারটা, চল ভিতরে ঢুক, বলে মেয়েটাকে রেখে ওদেরকে সবাইকে নিয়ে ভিতরে চলে যায়, ঠিক আছে? নিয়ে ওদের মধ্যে কিছু কথাবার্তা হয়, কেন করলি, কি ব্যাপার, কে আসো, চিনি না জানি না, কেন হলো ব্যাপারটা, কি হবে ওর এই ব্যাপারটা, বলে অনেক সময় চলে। ও সবাইকে বুঝায় শিবির আঙ্কেল যে আমার কিছু উপায় ছিল না, আমার ওর প্রতি একটু ফিল চলে আসছে, মন চলে আসছে, বা আমি নিজের কন্ট্রোলে ছিলাম না, মানে আমার মনে হচ্ছিল কি যে আমি তোমাদেরকে কীভাবে বলবো জিনিসটা, কিন্তু আমাকে ওকে ওর এতটা ইমোশন দেখতে পারলাম, ওর মা বাবা নেই, মা তুমি বলো, ও একলা এভাবে করে আছে, ঠিক আছে? তো আমি ভেবেছিলাম যে না, এটা আমার করা উচিত, বলে ওদেরকে বুঝদার দেয়, বাস ওই জায়গাটাকে ফিল আপ করে সালমা যখন বেরিয়ে আসে, হ্যাঁ, আর ওর নাম ছিল ফাতেমা, ঠিক আছে, ওর নামও ফাতেমা বলে ওদেরকে জানায়। সালমা ডাইরেক্ট এসে ওকে চার্জ করে যে তুমি জানতে না ওর বিষয়ে, না জানি বিয়ে করলে ফেললে, ঠিক আছে? সে কোনো আওয়াজ দেয় না, সে শুধু তাকায় ওর দিকে, এইভাবে করে তাকায় এক দৃষ্টে, ঠিক আছে? বিশ্বাস করো, রবির আঙ্কেল বলে যে জিনিসটাকে পরে আমরা বুঝতে পারলাম, আগে বুঝিনি যে সালমার মানে হঠাৎ করে না এরকম চলে আসে, মানে কাঁপুনি চলে আসে পট করে, এই কথাটা বলার পরে। হ্যাঁ। তো তখন আমরা ভেবেছিলাম সে শকড হয়ে গেছে বিয়ে দেখে, তাই হয়তো তার এই ফিলটা হয়েছে, মানে আমরা শকড হলে কি হয়, পট করে আমাদের জ্বর চলে আসে, যে কোনো রকম রিয়াকশন হতে পারে। তো আমরা ভাবলাম যে সে বিয়ে ভেঙে গেল বলে শকড হয়ে যায়, তাই হয়তো তার রিয়াকশনটা। লগ ওকে আমরা ডক্টরের কাছে নিয়ে যাই, ঠিক আছে? নিয়ে গিয়ে ডক্টরের সেম বলে যে কিছু একটা দৌড়া পড়েছে, মানে শক লেগেছে, তাই হয়তো এটা হয়েছে, ঠিক আছে, নার্ভের ঘুমের ওষুধ দেয়, জল টল খাওয়ায়, দেন একটু পরে সে হুশ চলে আসে, সুস্থ হয়ে যায়, বাড়ি ফিরে সব স্বাভাবিক, কিছুটা অস্বাভাবিক নেই এখানে। এখন একটা মেয়ে বিয়ে হওয়ার পরে সব মা বাবারাই একটু ডাউটেস থাকে, কি ব্যাপারটা, আজকাল তো দেখে শুনে বিয়ে করার পরেও মারা একটু শক থাকে, আর সে তো অনাথ একটা মেয়ে চলে আসছে, ওকে কিছু নিয়ম দেয়, নিয়ম প্রণালী, যেগুলো যার যার ব্যক্তিগত ঘরোয়া, যেগুলো পারিবারিক নিয়ম থাকে, মেনটেন করতে বলে। কিন্তু রবির আঙ্কেলের মতে ফাতেমা প্রচণ্ডই এক দায়িত্ববান, নির্ভরশীল মেয়ে ছিল। সে পরের দিন থেকে ওকে কিছু বোঝাতেই হয়নি,
পরের দিন সকাল থেকে সে ঘরের কামকাজ, রান্না-বান্না শুরু করে দেয়। তাকে কিছু দেখাতেই হচ্ছে না। সে প্রচণ্ড সকাল থেকে উঠে সে রান্না-বান্না বানিয়ে নিচ্ছে, ঠিক আছে? ঘুম থেকে উঠে সবাই ব্রেকফাস্ট পেয়ে যাচ্ছে, ঠিক আছে? ঘরের কাজকর্ম করে নিচ্ছে, ঠিক আছে? তো রান্নার স্বাদ দারুণ ছিল। আর আমাদের কি হয়, বিশেষ করে মানে খাওয়ার একটু টেস্ট পেলে মা-বাবারা গলে যায়, হুম, ঠিক হুম, আছে? বা পারিবারিক বিষয়ে ওরা কিন্তু খাবার-দাবার কিন্তু একটু চাই, হুম, ঠিক আছে? হুম। আমি একটা জিনিস মাঝখানে জিজ্ঞেস করতে চাই, এক্ষেত্রে কি সালমা বিয়েটা ভেঙে দিয়েছিল? হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হবে না বিয়েটা। কারণ কি, যখন বিয়ে অলরেডি হয়ে গেছে তো বিয়েটা তো আর কিছুই না। হুম, পারিবারিকতা ওরা হয়তো গিয়ে ওদেরকে জানিয়েছে এটা হবে না বলে, ঠিক আছে? কিন্তু কোনো রিঅ্যাকশন নেই। এই জায়গাটাতে কোনো রিঅ্যাকশন আসেনি, ঠিক আছে? নরমাল ছিল যেগুলো চলছিল, নরমাল যেগুলো চলছিল। রান্না-বান্না করে মা, বাবা মানে ওদের ঘরে বিশেষ কেউ ছিল না। মা, বাবা, ওর একটা বিধবা দিদির ছেলে মানে আমার বন্ধু, আর ও, আর কেউ ছিল না। ও, আর ওর এক কাকি ছিল, ঠিক আছে? তো বাস এই কয়টা মানুষ। সবের প্রপারলি সবের মনই ওরা আয়ত্ত মানে কি বলবো আমি, খুশি করে নেয় হুম, কিছুদিনের মধ্যেখানে। তখন একদিন এরকম পঙ্গত খাওয়ার টেবিলে রবির আঙ্কেল বলে উঠেছিল যে, দেখেছিলে মা, বললাম না ও খুব ভালো মেয়ে। হ্যাঁ, তোকে বলছিলাম না যে ও খুব ভালো মেয়ে, ও খুব আল্লাহ তাআলার খুব পাক ও। দেখলে তো, তখন তো খুব আমাকে বকাবকি করছিলে। তখন ওরা হেসে উঠিতে ঠিক, ঠিক, ঠিক। তো তারপরে ওই মাঝখানতে আরম্ভ হয়। আবার মাঝখানে চলে আসি। আমার সাথে প্রথম হয় আমার রাহুল বন্ধুর। ও খুব ছায়া দেখতে পায়। তো একদিন না ওর জ্বর চলে আসে। আচ্ছা। প্রচণ্ড জ্বর। আচ্ছা, এই ঘটনাগুলোর মাঝখানেই রাহুল এসে তোমাদেরকে বলেছিল যে ওর বাড়িতেও এরকম কোনো কিছুর প্রেজেন্স ফিল করছে, তাই তো? ছায়া ফিল করছে। আচ্ছা। ঠিক আছে? তো তখন একদিন হঠাৎ করে শুনি যে রাহুলের জ্বর চলে আসে। আমি এইগুলোকে মিলাই, এত বছরের স্টোরিটাকে আমি কয়েকদিন আগে আমার আরো ক্লিয়ার হয় যখন জানতে পারি যে হ্যাঁ, অমুক দিন এটা হয়েছিল, তার মানে এটা হয়তো এই দিনটাই ছিল। বুঝতে পারলে তো? হুম, মানে এত বছর আহ, আমি এটাকে নিয়ে, আমি নিজেও আজকাল এই প্রফেশনে আছি বা আমি নিজেও অনেকটা আত্মাকে নিয়ে কাজ করি, কিন্তু এই ঘটনাটা ক্লিয়ার হলো হয়তো গল্প বলার মাধ্যম নিয়ে। কারণ কি, যদি গল্প বলার ধারণা পেতাম তাহলে বোধহয় আমি গিয়ে ওর সাথে মানে ওই সুবীর আঙ্কেলের সাথে আমি গিয়ে প্রথম উঠাতাম না। আর আমি এটাকে পুরো স্টোরিটাকেই আমি আমার যে অনুভূতিগুলো ছিল হুম। মেলাতে পারতাম না। রাহুলের ১২০ এরকম কিছুই হবে, মানে প্রায় ১০০-র উপরে জ্বর। ১০২-৩ হতে পারে, হ্যাঁ, কারণ ২-৩ হতে পারে। ১২০ টেম্পারেচার হয় না। হয় না। ১০২-৩ হতে পারে। হ্যাঁ, ১০২। হ্যাঁ। হ্যাঁ, ১০২ হতে পারে। ১০২ জ্বর। ওইদিন নাকি খুব ঝড় বৃষ্টি শুরু হয়। তখন দিনের কি ছিল, এত ওম এরকম এখন যেরকম আমরা নামতেই টোটো পেয়ে যাই, হুম, রিক্সা পেয়ে যাই, উবের চলে আসে আজকাল, তো খুব মজার ব্যাপার। উবেরও পেয়ে যাই আমরা। এমন ছিল না। আর প্রায় ঝড় বৃষ্টি চলাকালীন তখন দিনে কিন্তু জানো অরিত্র, ঘরে ডক্টর আসতেন। হুম, তাই তো? তো সুবীর আঙ্কেল বললে যে কিছু কাতো যেন, উনিও আসতে পারছিলেন না। তো হঠাৎ করে ঘরে কান্নাকাটি শুরু হয়। কারণ কি, রাহুল প্রায় ২-৩ ঘন্টা হয়ে গেছে সে মুখ দিয়ে কথা বলছে না। এতটা জ্বর শরীরের মধ্যে, কথা বলা বন্ধ হয়ে যায় রাহুলের। এতটা মানে খারাপ পরিস্থিতি, ঝড় বৃষ্টি, কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না ওই সময়টাতে। তো হঠাৎ করে ফাতিমা বলে ওঠে, কোথাও যেতে হবে না। আমি একটা জল বানিয়ে দিচ্ছি, কালমা পড়া জল। এটা দাও, রাহুল সুস্থ হয়ে যাবে। আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে। ওরা খুব আল্লাহ তাআলার উপরে বিশ্বাসজনীয় মানুষ ছিল। খুব ধার্মিক পরিবার ছিল ওরা। আল্লাহ তাআলার উপরে নির্ভরশীল পরিবার। ওরা বলছে, ঠিক আছে জলটা দেবো। ঠিক আছে? কাকি বা রাহুলের বাবা, রাহুলের বাবা বলছেন, রাহুলের দাদু, হুম, ওরা
অতটা জিনিসটাকে গুরুত্ব দেয়নি, ঠিক আছে? কী বা হতে পারে একটু জল দিয়ে, তথাপিও কেউ বারণও করেনি। জলটা দিল রাহুলের মার হাতে। রাহুলের মা মানে সুবীর আঙ্কেলের বোনের হাতে। সুবীর আঙ্কেলের বোন পুরো জলটাকে গায়ে লাগালো। সুবীর আঙ্কেলের মতে কিছু 3 ঘন্টা যে ছেলেটা কথা বলছে না, 102 জ্বর, সেই ছেলেটা নাকি খুব কম সময় মানে 15-10 মিনিট বা যাবত বা আধা ঘন্টার মধ্যে সে জ্বর সেরে যায়। আচ্ছা। 102 জ্বর থেকে একদম নর্মাল হুম। কথাও বলে, মানে কথা বলছে, হ্যাঁ বলো কেমন ফিল হচ্ছে বাবা তোমার? সুস্থ হচ্ছি, ভাল লাগছে, ফিল হচ্ছে, বা ঠিক আছে আমি এখন। ওই দিন থেকে না ওকে আরও বিশ্বাস করা আরম্ভ করে দেয়। কিন্তু এইদিকে বিশ্বাস বাড়লো, এইদিকে কাকির বিশ্বাস কমলো। কাকি বলতে? কাকি বলতে রাহুলের মা? রাহুলের মা না, রাহুলের মায়ের কাকি। আমি বলছিলাম যে কাকি ছিল মানে সুবীর আঙ্কেলের কাকি। কাকু ওই যে আরম্ভ হলো ডাউটনেস কাকির মাথায় প্রথম, যে কেমনে হতে পারে এটা। এদিকে কিন্তু রাহুলের মা, রাহুলের দাদু আর দিদা আর রাহুলের মামা তো বিশ্বাস করতেন ওকেই, কারণ কি ওনার ওয়াইফ, উনি বিয়ে করেছে, বিশ্বাস তো করবেই সুবীর আঙ্কেল। বাদ বাকি যে আরো 3 জন ছিল ওরা কিন্তু ওনাকে বিশ্বাস করে আরম্ভ করলো যে বা মানে এটাকে চমৎকার, মানে কতটুকু পবিত্র উনি, যে তার পাক নামা জলে এত জলদি একটা মানুষ সুস্থ হয়ে গেল, আরো বেড়ে গেল বিশ্বাস। কিন্তু ওখান থেকে আরম্ভ হলো সূত্রপাত কাকির, যে এটা হতেই পারে না, তার মানে কিছু একটা রহস্য আছে এটার মধ্যে, এখানে সার্চ করব। ওই যে কাকি আরম্ভ করলো সার্চ করা। আমরা জানি মেয়েরা কিন্তু খুব মানে মেয়ে, মা, বউ ওরা কিন্তু মানে মাটির নিচের ধন তুলে নিয়ে আসতে পারে যদি আরম্ভ করে যে না আজকে থেকে আমি এটাকে দেখবো জিনিসটা কি। তখন অবধি সবের জন্য নর্মাল, শুধু রাহুল ছাড়া, কারণ কি রাহুল অলরেডি কিছু কিছু ছায়া দেখা আরম্ভ করে দিয়েছিল। তার ওই সময়টা রাহুল মনে হয়েছিল রাহুলকে বলা উচিত রাহুলের, তখন রাহুলও ছোট, কিন্তু ওই দিন রাহুল বলে যেন কি হয়েছিল বাবা, হঠাৎ করে জ্বর কেন? তুমি বারবার তোমাকে বলা হচ্ছে তুমি স্নান করবে না, জল ছানবে না, নদীতে যাবে না, তুমি মানো না, দেখলে তো জল চলে আসলো তোমার, কালকে থেকে কিন্তু এগুলো হবে না তোমাকে করা। তখন রাহুল বলে উঠলাম কিছু বলতে চাই মা। কি ব্যাপার? আমার জ্বর আসে, আমি ভয় পাই। কি ভয় পাও? আমি ছায়া দেখতে পারি ঘরের মধ্যে। তখন ওরা বলে ওঠে ছায়া কিসের ছায়া? আমরা তো কেউ দেখতে পাইনি ছায়া। মামা উঠে বলে যে ছায়া কিছুই না, এগুলোর বাহানা করছে, যে কালকে থেকে ওকে মাঠে খেলতে পাঠাতে হবে না তো, আর জল ছাড়তে বারণ করলি তো, তাই বাহানা মারছে, এগুলো কিছু ছায়া না। তুই যায় ছায়া দেখ নাই দেখ, তুই কালকে থেকে মাঠে ঘাটে যেতে পারবি না, আর জল ছাড়তে পারবি না, ঠিক আছে? এগুলো বাহানা চলবে না এখানে, ছায়া দেখতে পাস, কিছু কিছু ছায়াটাই নেই এখানে বলে এটাকে ফিল আপ হয়ে গেল। আবার স্টপ, এই জায়গাটা আবার নর্মাল, ঠিক আছে? তো আরেক দিন নাকি কাকি দেখতে পায়, ওর কাকি যখন ও রান্না করছে না, রান্নার জলের মধ্যেখানে নাকি সে কিছু মন্ত্র ফুঁকছে। কে? আচ্ছা। সুবীর আঙ্কেলের ওয়াইফ, ঠিক আছে, ফাতেমা। তো সেটাও না গিয়ে ওদেরকে জানায় যে দেখলাম মানে সুবীর আঙ্কেলের মাকে দেখলাম, তোর বউ মানে তোর ছেলের বউ রান্না করার সময় কিছু মিক্স করছে, আমি দেখতে পেলাম, ঠিক আছে? জিনিসটা একটু আজীব লাগলো আমার। তো সুবীর আঙ্কেলের মা বলে ওঠে যে হয়তো মিথ্যা ভুল বলছে, আমার ছেলের বউ অত ভালো পেয়েছে বলে ভালো সংসারটাতে আগুন লাগাচ্ছে, দেখবি জালে জালে কিন্তু ওটা হয়, হয়ে গেছে, জল মিলাচ্ছে, যাই মিলাচ্ছে মিলাক, ঠিক আছে? হ্যাঁ, আর মনে মনে ভাবছে হয়তো ভালো সংসারটাকে নষ্ট করার জন্য চেষ্টা করছিস বলে। তখন ওরা কিছু
এটাকে মানে কোনো সন্দেহের বীজ কিচ্ছু ছিল না ওই জায়গাটাতে, কিচ্ছুই ছিল না। তার মাঝখানে বলে উঠি, সালমা যে আছে না, যে সুবীর আঙ্কেলের যার সাথে বিয়ে ঠিক হয়েছিল। হ্যাঁ বিয়ে ঠিক হয়েছিল যার সাথে, সে একদিন আমার দাদুর কাছে আসে। আচ্ছা। এগুলো পরে জানতে পারি আমরা। বিয়েটাকে নষ্ট করার জন্য না, সে এসে কোনো নাম বলে না। সে আগের আমাদের মধ্যে না বিচ্ছেদ করতে গেলে না কিছু কিছু জিনিস লাগে, এরকম কাপড়, চুল, নখ, ঠিক আছে? তো কাপড়, চুল, নখ পাওয়ার কোনো সম্ভাবনাই নেই ফাতেমার, কারণ কি ফাতেমা তো ঘরে অ্যালাউ ছিল না সালমাকে। সালমা আর আসতো না, কেন আসবে এত বড় অপমান হওয়ার পরে? তো সে নাকি ফাতেমার পায়ের মাটি নিয়ে আসে। কি হয়, বড় বাড়ি তো, তো আমরা কি করি, আগের দিন এরকম আমরা বাড়ির বাইরে কাপড় টাপড় মেলতে যেতাম, তো সেও যায়, তো ওর পায়ের নিচের মাটি নিয়ে আসে, ঠিক আছে? মাটি দিয়ে আমরা কিছু বিচ্ছেদ করতে পারি, পায়ের ধুলা দিয়ে। আচ্ছা। তো দাদুর কাছে এসে বলে, মেজ দাদুর কাছে এসে বলে যে এমন এমন একটা পুরুষ, একটা যে আমি ভালোবাসতাম, পুরুষটা একটা মহিলার সঙ্গ নিচ্ছে এখন। কারণ কি পুরো ঘটনাটা এই জন্য বলে না, কারণ কি ওদের পরিবারের সাথে সালমা জানতো আমাদের লিঙ্ক আছে। তো মাটিটা নিয়ে আসছি, কিছু করে দিন যাতে আমার ভালোবাসার মানুষটাকে ও ছেড়ে দেয়, ঠিক আছে? তো দাদু পরীক্ষা নিরীক্ষা করলো, করার পরে দাদু বলল যে তুই মাটিটা কোত্থেকে আনলি, মাটিটাকে কোথাকার মাটি এটা? বলছে বাড়ির মাটি। বলছে বাড়ির মাটিটা হতেই পারে না। বলছে কেন? আমার এখনো গায়ে কাটা দিচ্ছে যে মানুষের পায়ের মাটি এটা হতেই পারে না। বলছে না, আমি তো নিজেই এনেছি, যে জায়গাতে সে দাঁড়িয়ে কাজ করছিল সে জায়গার মাটি আমি নিজেই এনেছি। বলছে এটা হতেই পারে না, এটা হয়তো কোনো আত্মার মাটি, আত্মার স্থানীয়, যেখানে আত্মা প্রবেশ করেন যে জায়গাগুলোতে, আত্মার বা কোনো অন্য কিছু দৈবিক শক্তি মাটি হবে, এটা কেউ পায়ের মাটি হতেই পারে না। তোমার দাদু বলছে এটা? হ্যাঁ। ওকে। আর এই মাটিতে কোনো কাজ করা যাবে না, কারণ কি মানুষের মধ্যে কাজ করতে পারি আমরা, ঠিক আছে? আত্মার বিচ্ছেদ এগুলো তো হয়ই না। আর বলছেন না, আত্মার বিচ্ছেদ আমি কেন বলবো, এটা মানুষেরই মাটি। বলছে এটা হতেই পারে না, হতেই পারে না, তুই আবার গিয়ে মাটি নিয়ে আসবি, ঠিক আছে? গেল, কাজটাও হলো না ওর, ঠিক আছে? তো আবার সেম সালমা আবার মাটি নেয়, আবার চায় তাদের কাছে। এই মাটিটাও নিচ্ছিল কোথা থেকে? আমি তো বললাম না যে যখন আমাদের মধ্যে কি হয়, কাপড় চাপড় আমরা বাইরে উঠানে মেলি, উঠান থেকে নিচ্ছিল। আচ্ছা। কাপড় চাপড় যখন মেলি বা আমরা কি করি, মানে এরকম হয় যে বাড়ির বউরা ইভিনিং হলে গিয়ে ওখানে দাঁড়ায়, তো ও সব পাশাপাশি, আমাদের বাড়ি পাশে, আমাদের বাড়ির পাশে, ওদের বাড়িও পাশে, আর সালমার বাড়িও পাশে, মানে এক জায়গারই। আচ্ছা। এক জায়গারই। তো তাই বলেই তো বললাম, নিকাটার জন্য ওরা খুব প্রস্তুত হয়েছিল যে এখানেই ছেলের বিয়ে দেবো, কেন কি পাশেই দেখছিল মানে ওদের মা বাবা সালমাকে বড় হতে, ঠিক আছে? সালমাও খারাপ মেয়ে ছিল না বলে। তো সালমা তো প্রতিশোধ নেবে, বা রাখবো না কেন থাকবে এখানে ব্যাপারটা নিয়ে, বা এতদিন এত সুন্দর মিলে গেল এসে, এটা নিয়েও ওর মনে যেটা ছিল সেটা ওর দিক থেকে জাস্টিফাইড, কারণ ওর তো একটা বিয়ের আশা ছিল, ও একজনকে মানে তার সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল, সেই জায়গায় ও যদি দেখে সে অন্য কাউকে নিয়ে চলে এসেছে, এটা একটা মানে ওর জায়গায় যেই থাকবে না কেন তার খারাপ লাগবে, লাগা উচিত। তো মানে এই যে বদলার যে আগুনটা সবের চোখে, সব নারীর চোখে এটা জ্বলবে, এটা মানে খুব সিম্পল থট। এটার মধ্যে আমরা কিছু কেন করলো, কি বিষয়, এসব করতে মানে আমরা এগুলোকে নিতে পারি না, ঠিক আছে? অদ্ভুতভাবে নেওয়ার কিছুই না এটার মধ্যে। তো আবার যখন গেল তখন দাদু বললো যে না না, বারবার বলছি না, এটা তো তুই মানে জায়গাটার কি জায়গার মাটি জানছিস বুঝতে পারছি না আমি ব্যাপারটা, তুই কি বলছিস একটা মাটিতে পাচ্ছি একটা, এগুলো অদ্ভুত লাগছে আমাদের, ঠিক আছে? তো যখন দুইবার ডারবান করে দিল, তখন কিন্তু সালমার ডাউট আরম্ভ হয়ে গেল। সালমা ডাউট, রাহুল আর
কাকি, বুঝবে? এক একজন করে করে কিন্তু ডাউটনেসের যেটা পর্যায়, এটা সূত্রপাত ঘটছে কিন্তু। প্রথম রাহুলের, হুম, রাহুল ছায়া দেখতে পেল। সেকেন্ড চলে আসলো কাকি, হুম। ওই যেদিন ওই জলটাও হুম। বানিয়ে দিল, জ্বর জ্বর কমিয়ে দিল, হ্যাঁ। হ্যাঁ। তারপরে বললাম আবার, ও সার্চ করতে গিয়ে দেখতে পেলো যে ও কিছু খাওয়াতে কিছু মিক্স করে, ঠিক আছে? ওকে, হ্যাঁ। তারপরে আসলো কে, আমাদের সালমা, যে জানতে পারলো বারবার যে পায়ের মাটিটা চলছিল, বারবার এই মাটিটাতে এটা কোনো মানুষের মাটি না, এক লাগা, এভাবে করে সূত্রপাত আরম্ভ হয়ে গেছিল। এখন আরম্ভ করি সুবীর আঙ্কেলের মার সূত্রপাত করতে আরম্ভ হলো। সুবীর আঙ্কেলের মা কখন বুঝলো যে কিছু অদ্ভুত হচ্ছে, কিন্তু ফতিমার উপরে কারো সন্দেহ হচ্ছিল না, শুধু কাকি আর সালমা ছাড়া। হুম। সুবীর আঙ্কেলের না প্রায় খাওয়ার যে পরিমাণ, আমরা যেটা খাই, এটা মা বুঝে তো আমার ছেলে কতটুকু খায়, খাওয়ার পরিমাণটা কম ছিল আস্তে আস্তে করে, সে আচ্ছা। খেতে পারছিল না, বুঝলে ব্যাপারটা? অসুস্থ হয়ে পড়তো প্রায় প্রায় না, সে তার মধ্যে একটা অদ্ভুত কি ফিল হচ্ছিল যে ও, মানে একটু দম বন্ধ হচ্ছে শরীরটাতে, বা শ্বাস নিতে প্রশ্বাসে কষ্ট হচ্ছে, শুকিয়ে যাচ্ছে মানুষটা। ডক্টর দেখানো হয় তাকে, ডক্টর সব রিপোর্ট নর্মাল পায়, কিছুই প্রবলেম নেই, কিন্তু দিন দিন সে শুকিয়ে যাচ্ছে, খাওয়া পরিমাণ কম, অদ্ভুত ফিল, হুম। কিছু একটাতে মগ্ন হয়ে থাকে। তো এগুলো প্রায় দেখতে পায় সুবীর আঙ্কেলের মা। তো সুবীর আঙ্কেলের মা ডাউট করে সালমাকে। আচ্ছা। সালমাই করছে এগুলো, সালমা প্রতিশোধ নিচ্ছে হয়তো আমার পেটের উপরে। তন্ত্র আসামের মধ্যে না প্রায় ঘরে ঘরে না এই তন্ত্র জিনিসটা ছড়িয়ে আছে। আমি এই বিষয়গুলো নিয়ে কথা হ্যাঁ, বলবো আজকের হ্যাঁ। পডকাস্ট। তো তাই মানুষ কিছু হলেই না তন্ত্রতে, তান্ত্রিক তন্ত্র, পীর, দরগা, এগুলোতে বেশি এনগেজ হয়ে যায়, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ মানুষরা। তো সে তার মেয়েকে বলল, মানে রাহুলের মাকে বলল যে জানিস তো, আমার মনে হচ্ছে আমার ছেলের উপরে তন্ত্র করা হয়েছে, সব রিপোর্ট ভালো, এত সুন্দর চলছে জীবনযাপন, তার মধ্যে ওর এগুলো কেন হচ্ছে? আমার মনে হচ্ছে সালমা কিছু করছে। চল তোকে পীরের কাছে যাই, দরগাতে যাই, গিয়ে একটু জিজ্ঞেস করি কি ব্যাপারটা, কি আশয়, আর এত কষ্ট হচ্ছে আমার ছেলেটার, আজকে জ্বর, কালকে এটা, পরশুদিন সর্দি, পরশুদিন খেতে পারছে না, ঠিক আছে? সে যায়, গিয়ে পীরের কাছে যায়, পীরে সার্চ করে সব কিছু করে, বলে মানে গণনা করে করে বলে যে বাড়িতে কোনো অশুভ ছায়া আছে, আচ্ছা। তাই এগুলো হচ্ছে, অশুভ ছায়া আছে বলে একটা কবচ বানিয়ে দেয়, ঠিক আছে? তো কবচটা বলে যে ছেলেকে ধারণ করো, সেটা সুস্থ হয়ে যাবে। তো কবচটা সে ধারণ করায় সুবীর আঙ্কেলকে, সুবীর আঙ্কেল সত্যিই কবচটা পরার পরে আবার ঠিকঠাক, আবার ঠিকঠাক সব চলছিল। একদিন রাত্রেবেলা ওর কাকি দেখে নেয় ফতিমাকে বের হতে, রাত্রিবেলা? হ্যাঁ, রুম থেকে গিয়ে ছাদের উপরে যেতে, ঠিক আছে? এই যে আরম্ভ হলো, এখান থেকে আরম্ভ হলো ঘটনাটার মোড়, ঠিক আছে? ছাদে গিয়ে দেখলো নামাজ পড়ছে। আমরা জানি যে 5 বার নামাজ হয়, আর লাস্ট নামাজ হয় রাত্রি 8টা, তারপরে নামাজ ওরা পড়ে না, সকাল ভোর 4টা থেকে আচ্ছা। 5 নামাজ হয়। তো কোন কোন সময় হয় একটুখানি বলবে?
সকাল 4টার সময় একবার হয় হয়তো, একবার 6টার দিকে না 7টার দিকে হয় কিছুটা, আচ্ছা। মানে অল্প অনেক টাইম বলছি। দুপুর 2টার দিকে হয়, হুম। বিকেল 4টার দিকে হয়, 3 থেকে 4টার সময়, আর রাত্রে 8টার দিকে হয়। আচ্ছা। ঠিক আছে? আর প্রত্যেকটা নামাজের আলাদা, আলাদা নাম আলাদা আছে। নাম আছে। সকালের আমি বিশেষ করে ভোরবেলাটা ফজরের নামাজ হয়। ফজল এইটাই জানি আমি, হুম, ফজল হুম। নামাজ, তার আর বিকেল বেলাটা আমি শুনেছি আসরের নামাজ। আসরের নামাজ। বাট বাকি নামগুলো আমি ঠিক জানি না। আমিও যে অত জানি না হুম, হুম। কোরআনের বিষয়ে, কেন কি এত ইন্টারেস্টও আমার এটার মধ্যে নেই বলে আমি এটাকে এত অধ্যয়ন করি না। হ্যাঁ, ঠিক মানে আছে। আমার একজন বন্ধু আছে, সে মুসলিম সম্প্রদায়ের। তো তার কাছ থেকেই আমি জানতে পেরেছিলাম এই দুটো। এবার সে হয়তো বাকিগুলোও বলেছিল যেগুলোর নাম আমার নাম মনে জানি নেই। না, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওই যে ফজরটা, আমি ওই ফজর নামটাই জানি। ফজর হুম। নামাজ সকালবেলা হয়, এটা 4টার সময়। তো কাকি দেখে ফেললো ওকে নামাজ পড়তে রাত্রেবেলা। নামাজ পড়ে শুধুমাত্র জিন রাত্রের পর 12টার পর। আচ্ছা। জিনরা 12টার পরে নামাজ পড়ে। হুম। মানুষ পড়ে 12টার আগে অবধি, 8টা অবধি। একমাত্র জিনরা সে 12টা থেকে 3টা অবধি তার নামাজ পড়বে। 4টা থেকে মানুষ নামাজ পড়া আরম্ভ হয়। ওদের মধ্যেও কিন্তু নামাজ পড়ে। ওদের মধ্যে কিন্তু আল্লাহ তাআলার ওরা রেওয়াজ থাকে। এটা আমি তোমাকে পরে বলবো, ওদের হিস্ট্রিগুলো, ওদেরকে কী নিয়ম পালন করে ওরা। ঠিক আছে? কাকি দেখার পর কাকি শক খেয়ে যায়। আচ্ছা, কাকি কি এটা জানতো যে ওই সময়টায় ওরা নামাজ পড়ে বলে? হ্যাঁ, কেন কি ওকে। কাকি জানতো বলে না, আর মুসলমানদের মধ্যে সবাই জানে। আচ্ছা। মুসলমানদের মধ্যে সবাই জানে, কেন কি বিশেষ করে ওরা তো একটু কোরআন শরীফ পড়াই থাকে। হুম। আর কোরআনেও তো কিন্তু জিনের ব্যাপারে হুম, হুম, জিন্নাতের হুম। ব্যাপারে লেখাই আছে। ঠিক আছে? ওরা তো আর ভিন্ন না। হুম। কাকি শক খেয়ে যায়। কিন্তু কিছু গতিকে কাকে মুখ বন্ধ করে ফেলে, বা হয়তো ভাবে যে আমি এটাকে আর পরীক্ষা করব। ওই দিন গেল। সেকেন্ড ডে আবার সেম দেখলো উপরে কি নামাজ পড়তে। ঠিক আছে? 2 নম্বরের দিন ও বেঁচে গেল। এই করতে করতে 2-1 দিন যাওয়ার পর কিছুদিন হয়তো সে ঘুমিয়েও পড়তো। হুম। মানে কাকির কথা বলছি। কিন্তু কিছুদিন যাবতও কাকি এবার ভাবি যে আজকে আমি দেখব, নামাজ পড়তে কিছুক্ষণ সময় লাগে তো। হুম। যদি দেখি যে নামাজ পড়ছে, আমি তৎক্ষণাৎ সবাইকে সাক্ষী প্রমাণ দিয়ে দেখাবো। বুঝতে পারলে তো? মানে আগে থেকে বলবো না কাউকে। আগে থেকে বললে হয়তো বিশ্বাস না করতে পারে, নাও করতে পারে। এমনি অলরেডি আমি 2 বার বলে ঝাড় খেয়ে গেছি। এখানে কি আমাকে কেউ বিশ্বাস করছে না। সে কাকি তো অলরেডি 2 বার 3 বার বলেছে ওর হুম, ব্যাপারে। হুম, হুম। কেউ বিশ্বাস করেনি ওর কথা। তো আজকে দেখাবো সবাইকে, প্রমাণ করে দেখাবো। তো কাকি সেম যায়, নামাজ পড়ছে। তো ওই দিন দেখে যে 5 জন নামাজ পড়ছে। ফাতেমা আর সাথে 5টা ছায়া ওর সাথে একসাথে বসে। মানে ৫ টা ছায়া। ছায়া, ছায়াটা কি রিফ্লেকশন পড়েছে নাকি হ্যাঁ, কেউ কালো বসে ছায়া। আছে? মানে অ আমি যদি বসে আছি, আমার ছায়াও তো বসে দেখাবে তো। হ্যাঁ। ওই ছায়াটা, মানে ছাদের মেঝেতে ছায়া পড়েছে। হ্যাঁ, ছায়া পড়েছে। 5টা মানুষের ছায়া। ওকে। মানুষ দেখা যাচ্ছে না, শুধু ছায়া দেখা যাচ্ছে। যেরকম আমি দেখবে বিশেষ করে যখন অন্ধকার জায়গাতে কি হয়? একটা যদি আলো জ্বলা থাকে, তুমি হুম। বসে আছো, তোমার বৃত্তকোল ছায়াটা দেওয়ালে দেখা যায়। হুম। যাই তো দেখা, হাত, পাও সেম দেখতে পারছি যে 5টা ছায়া। ওর সাথে নামাজ পড়ছে। ছায়াগুলো নামাচ্ছে, উঠাচ্ছে। এরকম আমরা আমরা নামাজ কেন পড়ি? জাস্ট নামি, দেন উঠি। বেশ সেম। তো কাকি এই 5টা ছায়া দেখে না, মানে অতদিন শুধু দেখলো ফাতিমাকে, এতটা ভয়, মানে এতটা ফিল করলো না জিনিসটাকে, মানে ভয় এতটা আসলো না মনে। কিন্তু ওই দিন সে মারাত্মক ভয় খেয়ে যায়। যে ভয় খাওয়াতে সে মানে রিয়াকশন করে ফেলতে ছিল, করে আমার রিয়াকশন করে, ও কী হচ্ছে এরকম করতে গেলে, মানে মুখ দিয়ে, মানে না চাইতেও সে রিয়াকশন করে ফেলে। রিয়াকশন করাতেই ফাতিমা চোখ ওর দিকে পড়ে যায়। আচ্ছা। আর পড়ার সাথে সাথে সে নাকি ওই একতলার সিঁড়ি থেকে তার পা মুচকে গিয়ে, সে মানে ভয়ে পালাতে চেষ্টা করেছিল তো, মুচকে গিয়ে বাড়ি লাগে বা কিছুতে, মানে ওই জায়গাটাকে সুবির আঙ্কেল বলতে যেন পারেনি, কারণ কি সুবির আঙ্কেল
মানে ওই জায়গাটা কেউ দেখেনি। আর ওর কাকি কিছুই মনে নেই ওই জায়গাটার কথা কী হয়েছিল। শুধু বলেছিল যে আমি ছায়া দেখতে পেরেছি, তারপরে আমি কিছু জানি না। তারপরে থেকে ওর কাকি উল্টাপাল্টা বকা আরম্ভ করে। কিন্তু কিছু একটা পড়েছে, আওয়াজ পায় বলে ওরা দৌড়ে আসে। কিছু একটা পড়েছে, তো সুবিনাকে বলে কাকি হয়তো পড়ে গেছিল। আমরা আওয়াজ পাই না, ধাপাস করে একটা আওয়াজ হয় তো। তো তখন দৌড়ে যায়, গিয়ে দেখে যে সে রিয়াকশন দিচ্ছে এরকম করে, আওয়াজ, সাউন্ড, চোখগুলো বড় বড় করে দিয়েছে, বড় বড় চোখ দিয়ে রিয়াকশন। দৌড়ে আসে সবাই, এসে ওরা আল্লাহ তাআলার নাম দেয়, কি হয়েছে, ভয় পাচ্ছে। ফতিমা দৌড়ে আসার পরে ওই দিন আর ফতিমা ওকে কিছু করে না, মানে ওকে বাঁচানোর চেষ্টা করে না। যেন জল টল, সবাই বলে ফতিমাকে তুমি একটু দাও না ওকে জল টল বানিয়ে, বলছে যেন ও ঠিক হয়ে যাবে, কিছুক্ষণ ঠিক হয়ে যাবে, ভয় পাচ্ছে, ওকে গিয়ে বিছানায় শোয়াও, ঠিক হয়ে যাবে, আমি ঠিক করে দিচ্ছি বলে। কিন্তু একদিন চলে যায়, ওই দিন পরের দিন চলে যায়, সে শুধু ওই মানুষটার রিয়াকশন উল্টাপাল্টা কথা বলে, পাগলের মতো কথা বলছে, হ্যাঁ, যে অভিভাব কথা বলছে, চোখ দিয়ে দেখাচ্ছে, কেউ এরকম করে ঠিক আছে, কেউ কিছু বুঝতে পারে না। সবাই একটা বুঝতে পারে যে কিছু একটা অশুভ ছায়া হয়তো ঘুরছে, বা অশুভ ছায়া হয়তো কিছু করছে, বাস অতটুকুই। তো এখন গিয়ে পীর বা যারা আছে ওদেরকে আনতে হবে, কারণ কি উনি একটু মানুষটা ছিলেন, ওনাকে নেওয়া সম্ভব না, ওদেরকে বাড়িতে এনে কিছু একটা ওকে ঝাড়ফুঁক করাতে হবে, ঠিক আছে। তো এবার বাড়ি আসার পালা, ঠিক আছে। বাড়ি আসার পালার আগেই সালমা, একটা পাড়াতে কি হয় যখন এই জিনিসগুলো হয়, তো একটা পাড়াতে কি হয়, ছড়িয়ে যায়, ঠিক আছে। যেরকম রাহুলই তো আমাকে তখন এসে বলেছিল ওই সময়টাতে, জানিস তো যে আমাদের বাড়িতে জানিস না, কালকে বলছিল না ভূত, কালকে ভূত ঢুকে গেছে আমাদের বাড়িতে, ঠিক আছে। তো আমিও তখন ভূত দেখতে যাব, ঠিক আছে। ওই আমি গেলাম প্রথম ওই বাড়িটাতে, রাহুলের বাড়িতে আমি আগেও গেছি, ঠিক আছে। কিন্তু এই জিনিসগুলো তো খুব মানে একটা মানে ওই বিয়ে পর্ব থেকে খুব জলদিতে হচ্ছিল জিনিসগুলো, প্রায় কতদিন হবে, 4-5 মাস অন্তর জিনিসগুলো হচ্ছিল, ঠিক আছে। তার মধ্যে হয়তো বাবা একদিন গেছিলো, বাবা বলেছিল আমাকে, বাবা একদিন গেছিলো নিমন্ত্রণ খেতে, ওদের বিয়ে হওয়ার পরে যেটা হয় না, দাওয়াত দেওয়া গেছিলো। আমি যাইনি প্রপারলি, আমি ওই দিনই গেলাম যেদিন ওই যে ভূত ঢুকেছে, ভূত দেখতে, যেদিন ভূতটা ধরেছে, ভূত ঢুকেছে, ভূত দেখতে আমিও গেছিলাম, ঠিক আছে। ওই যে আমি গেছিলাম, আর ওই যে আমি ওই জায়গাটাকে ফিল করা, মেহসুস করা, ঠিক আছে। কেমন না অরিত্র, যখন আমি যাই দুপুরবেলা, ঠিক আছে, ওদের ওই কাকিটাকে দেখার জন্য, সুবীর আঙ্কেলের কাকিটাকে দেখার জন্য, কেমন জানি আজই ফিল হচ্ছিল আমার, কেমন জানি একটু নিঝুম। মানে বাড়িটাতে আমি আগেও গেছিলাম, মানে বাড়িটাতে আমি এরকম রিয়াকশন কোনোদিনই পাইনি, ঠিক আছে। যে রিয়াকশনটা আমি, মানে কি হয়, আমরা মানে হিন্দু, ওরা মুসলমান বাড়িতে আলাদা একটা অনুভূতি ফিল হয়, কিন্তু আমাদের কোনোদিনই এরকম ফিল হয়নি এই বাড়িতে গিয়ে। কিন্তু রাহুল ছোটো থেকে এখানে বড় হয়, রাহুলের বাবা ছোটো থেকেই মারা যাওয়ার পর থেকে রাহুল 2 বছর না 3 বছর বয়সে হয়তো চলে আসে ওখান থেকে। আমি রাহুলকে ছোটো থেকেই ওই বাড়িতে পাই। তো রাহুল আমার খুব কাছেরই বন্ধুর মতো ছিল, খেলতাম বলে কী হতো, যাওয়া আসা হতো, খুব কম যাওয়া আসা হতো, কিন্তু যাওয়া আসা হতো। কিন্তু আমি কোনোদিনও ওই অদ্ভুতটা ফিল হয়নি। তখন আমি ভেবেছিলাম হয়তো কি হয় না, ভূত আছে জেনে নিলে একটু এক্সট্রাই দিমাগে চলে, ভূত আছে এটা ফিল। কিন্তু আমার ফিল হচ্ছিল একটু এক্সট্রাই, কি যে কেমন যেন একটা নিঝুম বাড়িটা, বুঝতে পারলে তো। গরম দিন ছিল, প্রায় গরম দিন কী হয়, রৌদ্র তাপ বেশি থাকে, কিন্তু বাড়িটার মধ্যে না একটা এক্সট্রা ছায়া ছিল, ঠান্ডা ছায়া, ঠান্ডা আবহাওয়া ছিল বাড়ির মধ্যে। হ্যাঁ, ঠান্ডা আবহাওয়া, বা রৌদ্র তাপ নেই বাড়িটার মধ্যে কিছু। মানে আমি এখনও এই জিনিসটাকে ফিল করছি এই জায়গাটাতে, যদি চোখটা বন্ধ করি বা ভাবি ওই যে বাড়িটার কথা, খুব শান্ত, একটা আওয়াজ হয় না, হাওয়া বইছে, যেটা হাওয়ার একটা আওয়াজ হয়, তো সে একটা হালকা হাওয়া বাড়িটার মধ্যেখানে, ঠিক আছে। এই ফিলগুলো ছিল। গেলাম, আমি দেখলাম, আমাকে কি হয়, ওরা হিন্দুদের ছেলেদেরকে বিশেষ করে বেডরুমে ঢুকতে দেয় না, ওদের মধ্যে একটা কিছু রিবাজ আছে নাকি জানি না ব্যাপার।
আমি ঢুকাতে আমাকে বলেছিল, দূর থেকে দেখো না, ঠিক আছে, ওর মা বলেছিল। তো আমি দূর থেকে দেখি, ঠিক আছে। তো তখন আমি ফার্স্ট সুবীর আঙ্কেলের বউকে দেখি, এক নজর বা তুমি দুই নজর। দেখেছিলে? হ্যাঁ, আমি নিজে দেখেছিলাম, ঠিক আছে। যদিও বিশেষ করে এখন, তখন 10-11 বছর বয়স, তো যতটুকু আমার মাইন্ড সেট আছে, ঠিক আছে, সুন্দর ছিল, ফর্সা ছিল, ঠিক আছে। ওদের মধ্যে যেন কি হয়, ওদের মধ্যে ওরা সবসময় বরখাতেই থাকে, ঠিক আছে। ওরা খুব ধার্মিক পরিবার, তো বরখা পরা পরিবার, কিন্তু ওনার মানে বিশেষ করে বেশি লম্বা না, ঠিক আছে। এক ঝলক যারা দেখা বলে, কেন কি দেখো, যদি কোনো স্পেশাল মানুষ থাকতো তাহলে ওকে আমি চিনে রাখতাম, ওকে দেখতাম ভালো করে, চিনতাম, বুঝতাম, তাহলে মনেও থাকতো আমার। তো উনি কোনো স্পেশাল ছিলেন না আমাদের কাছে, নর্মাল ছিল, কিন্তু কেন কি কোনো ডাউট করা তো কোনো কিছুই না তখন অবধি। তো আমি ওকে তো, আর আমি বাচ্চা মানুষ একটা, ঠিক আছে, আমি গেছিলাম আর একজন ভূত দেখতে, আমি ওকে কেন দেখবো, ঠিক আছে। কোনো আমার কোনো এক্সট্রা কিছু ছিল না, যেরকম আদার্স মানুষকে দেখে আসছি আমি, ওনাকেও দেখে আসি এক ঝলক, ঠিক আছে। এক ঝলক যারা চোখে পড়েছে আমার, কিন্তু ওখানে সবাই প্রেজেন্টই ছিলেন ওই জায়গাটার মধ্যে, ঠিক আছে। জাস্ট দেখেছি, চলে আসছে। চলে আসার পর আমি শুনলাম যে না, আমার বাবা, দাদু নাকি যাবে, দাদুকে বাবাকে নাকি ডাকা হয়েছে ওখানে ঝাড়ফুঁকের জন্য, ঠিক আছে। আচ্ছা, মুসলিমরা কি এরকম হিন্দু তান্ত্রিকদেরকে ডাকে? হ্যাঁ, মুসলমানদের কাছে তো আমরা যাই সুলেমানি জিনিস আয়ত্ত করার জন্য, যাই তো আমরা। মুসলমান আমার কাছে তো আসে, আচ্ছা, আমার কাছেও আসে, আমার কাছেও আমি প্রায় একটা সিম্বল লাগিয়ে রেখেছি, যেটাতে হয় না ওই ওম, মুসলমানদের তারা বা একটা এরকম সেখানে সিম্বল, আমার প্যানও লাগানো আছে। তো নর্মাল আমাদের আসামে, কারণ কি আমি মনে করি না যে এই জায়গাটাতে যে এটা কোনো বিশেষ কোনো একটা বিশেষ ভুল ব্যাপার। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সব ধর্মকে সমান সম্মান করা উচিত বলে আমরা সমান কাজ করি, ঠিক আছে। বা আমি যদি মাতৃত্বে আছি মনে করি, ঠিক আছে, তো আমি মনে করি যে সমান সন্তান আমার, শিখ, হিন্দু, মুসলমান সমান। তো এটাতে কিছু বিশেষ তফাৎ নেই ওদের মধ্যে, আমাদের মধ্যেও যাই। আর বিশেষ করে আরও কেন যাওয়া হবে, বাবার বন্ধু তো, আসা যাওয়া তো হয় বাড়িতে। তো বিশেষ করে বিপদ আপদে তো বন্ধুরা ডাকে। আজকে অরিত্র, তোমার যদি তুমি ডক্টর হও, তুমি মুসলমান ডক্টর, আমি যদি হিন্দু, আমি তোমার বন্ধু, আস না রে একটু আমার বাড়িতে, একটু দেখে যা না, আমার শরীরটা খারাপ, বুঝতে পেরেছি। ঠিক আছে, বুঝতে পারলে তো। মানে এটাতে কোনো কিছু বিশেষ কিছু না, আমি ওটাই যাচ্ছি না। কারণ হুম। আমি যেটা জিজ্ঞেস করলাম সেটা হচ্ছে যে, আমরাও দেখেছি যে, যেটা আমাদের হিন্দু ফ্যামিলিতে মধ্যে, যে যদি কখনো কারোর হাওয়া লেগে যেত, হাওয়া বাতাস লাগতো, বা কখনো কোনো রকম প্রবলেম হতো, সবার আগে কিন্তু মাজারেই নিয়ে যাওয়া হতো বা মসজিদে নিয়ে যাওয়া হতো এই ঝাড়ফুঁকের জন্য। কারণ এই ঝাড়ফুঁকে খুব তাড়াতাড়ি কাজটাও হয়, শুনেছি। সুলেমানি ঝাড়ফুঁক, হ্যাঁ, তো আমি ওই জন্যই জিজ্ঞেস করলাম, কারণ ওরাও কি এরকম সেম যারা হিন্দু তন্ত্রে আসে। বিশ্বাসী তাদের কাছে আসে, আমি এটা জানতে চাই। প্রেজেন্ট আমাদের কাছে, আমার কাছেও আসে, আচ্ছা, আছে। আচ্ছা। তো গেল, ঠিক আছে, মানে যাবে, ঠিক আছে। তো তখন ওই সালমাও শুনতে পায়, পাড়া সবাই শুনতে পায়, সালমা নাকি রাহুলের মাকে গিয়ে বলে যে তোকে আমি কিছু বলতে চাই, আমার কখন কোথাও না কোথাও মনে হয় যে প্রবলেম হয়তো তোর ভাবির মধ্যে আছে, মানে তোর বৌদির মধ্যে আছে। কেন কি আমি এমন মাটি, ও বলে যে আমি এমন মাটি নিয়ে গেছিলাম ওকে জানার জন্য। ও কিন্তু নিজেকে গোপনে রেখে বলে যে আমি কিছু মাটি নিয়ে গেছিলাম তোর বৌদিকে জানার জন্য, যে তোর বৌদি একটা ওর মা বাবা নেই, চলে আসলো, মানুষটা কেমন। তখন ও আমাকে বলেছে যে, আমার দাদুর কথা, যে এটা মানুষের মাটি না, এটা কোনো মানুষের পায়ের মাটি না। তো তারা তখনই সুবীর আঙ্কেলের ফ্যামিলি কন্ট্যাক্ট করে আমার দাদুর সাথে আর আমার বাবার সাথে। দাদু বলে হ্যাঁ ঠিক, আমি বলেছিলাম। তো বলেছিল এটা কি ওই বাড়ির মাটি? তো বলছে হ্যাঁ। সালমা তো বলছে এই বাড়ির মাটি। তো বলছে ঠিক আছে, আপনি একটু আসুন না, তাহলে বুঝতে পারবেন বাড়িতে কী প্রবলেম হচ্ছে। আসে, ঠিক আছে। আর ওদের থেকেও সুবীর আঙ্কেল আবার পীরদেরকেও ডাকে ঝাড়ফুঁকের জন্য। পীর দাদু কিছুক্ষণের মধ্যেখানে ওদের অল্প সময়ের ডিফারেন্সে ওরা সবাই প্রবেশ করে বাড়িতে গিয়ে। বাড়িতে প্রবেশ করে গিয়ে যখন ঝাড়ফুঁক আরম্ভ করা হয়, তখন
পীর যারা ছিল ওরা বলে ওঠে যে বাড়িতে সবাই প্রেজেন্ট আছে এখানে? বলছে হ্যাঁ সবাই প্রেজেন্ট আছে। বলছে কেউ হয়তো এখানে প্রেজেন্ট নেই, কারণ কি এখানের যে প্রেজেন্ট নেই তার থেকে আরম্ভ হচ্ছে সূত্রপাত। কে প্রেজেন্ট নেই এখানে, কে এখানে মজুদ নেই? তো সবাই তাকে বলছে শুধু ফতেমা নেই, মানে আমার ওয়াইফ নেই। তো কোথায়, ওকে ডাকা হোক ফতেমাকে। আর ফতেমা বুঝতে পেরে যায়। ফতেমা কি করে, দরজা বন্ধ করে রেখে দেয়, ওকে ডাকা হচ্ছে বারবার। তো বাড়ি থেকে বলছে আমি আসতে পারছি না, আমি একটু আল্লাহ তাআলার নাম নিচ্ছি, ঠিক আছে? তখন পীর আর আমার দাদু সবাই মিলেই গণনার মাধ্যমেই বলে যে বাড়িতে কোনো শক্তি আছে, যে শক্তিটাকে আমি আহ্বান করব, এবার ওকে আসতেই হবে। ওই ওরা মানে ওরা কালিমা পড়া আরম্ভ করলো, ঠিক আছে? আহ্বান কালিমা, ঠিক আছে? তো যখন কালিমা পড়া আরম্ভ করে, বিশেষ করে ওই মুহূর্তটা যেটা বলেছে আমাকে, যেটা শুনেছি বা আমার বাবার মুখ থেকে যেগুলো ফিল করা, ঠিক আছে? উপর থেকে চিৎকারের আওয়াজ, শুধু উপর থেকে চিৎকার, ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ। চলে যা, ডাক মানে চিৎকার, চলে যা তোরা, চলে যা, চলে যা, নাহলে সবটাই তো মরবি, চলে যা। তখন ওরা বুঝে যায় যে বাড়িতে অশুভ শক্তি একটা আছে, আর আছে কার, বউর মানে ওয়াইফের উপরে শক্তি, অশুভ শক্তি আছে ওয়াইফের উপরে। কে কিন্তু জানেই না যে ব্যাপারটা, যে এখানে আরেকটা রহস্য আছে। তখন আপনি জানেন যে অশুভ শক্তি আছে, একটা অশুভ শক্তি হাবি করেছে ওর বউর উপরে। বুঝতে পারলে কেসটা কি? তখন জোরজবস্তি দরজা খোলা হলো, ওকে সামনে আনা হলো, এনে কালিমা পড়া হলো। কালিমা পড়ে বলল, বল তুই কে, বল তুই কে, ঠিক আছে? যে যে বড় পীর ছিলে সে বুঝে গেছে অলরেডি, ঠিক আছে? সামনে যখন আসছে তখন বুঝে গেছে। আগে যদিও বুঝতে পারিনি, যখন সামনে ওকে আনা হয়েছে বুঝতে গেছে যে ও জিন। হ্যাঁ, হ্যাঁ, ও জিনের দ্বারা পজেসড না ও হ্যাঁ, জিন? এটাই তো রহস্যটা, এটাই তো মেইন টপিকের। সে সবের সামনে এখনো দেখো আমার গা কাটা কাটা দেয়। মানে বাবা যখন বলেছিলেন, সে চিৎকার করছিল সবের সামনে যে আমি জিন, আমি জিন। তার আগে জবাব মানে তার আগে অলরেডি বুঝে গেছে যে বড় পীর। সে বলছে তুই বল তুই কে, তুই মানুষ না, হ্যাঁ, আর আমি জানি কোনো অশুভ শক্তি তোর প্রতি প্রবেশ করিনি, তুই কে, তুই এই লোকের মানুষ না, তুই বল তুই কে, জবাব দে তুই কে, ঠিক আছে? ওদের মধ্যে দোহাই কাজ হয়, দোহাই দিয়ে ওরা, হ্যাঁ, তোকে পিরিয়ড দোহাই দিলাম, তোরে আল্লাহ দোহাই দিলাম, বল কে তুই, তোকে মুখ খুলতেই হবে, ঠিক আছে, নাহলে তোকে বাঁধবো। এভাবে করে যখন বলে, তখন সে বলে যে আমি জিন, আমি জিন, ঠিক আছে? আর তুই আমাকে বাঁধবি কেন, তুই মানে বাঁধবি কেন তুই আমাকে? আমি কি অপরাধ করেছি, আমি কি খারাপ করেছি? এই জায়গাটা খুব ইমোশনাল জায়গাটা। মানে সুবীর আঙ্কেল এই কথাটা বলতেও সে নিজেও ইমোশনাল হয়ে যায়। সে নাকি বলে যে আমি কি অপরাধ করেছি, আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো কাউকে মারিনি, আমি তো কাউকে ক্ষতি করিনি, কারো ক্ষতি করিনি আমি, তো তুই আমাকে বাঁধবি কেন? হ্যাঁ, তোরা চলে যা, আমাকে থাকতে দে এখানে। তখন অদ্ভুত সবাই তাকিয়ে আছে, সবাই বুঝতেই পারছে না জিনিস, ব্যাপারটা কি, কি দেখছি, কি হচ্ছে এটা, বাস্তবটা কি? এখন আমার ওয়াইফ ভিতরে একটা আত্মা প্রবেশ করলো, জিনের ছায়া প্রবেশ করলো, বা কোনো একটা শক্তি প্রবেশ করলো, এটা স্বাভাবিক ব্যাপার, হয়, ঘরে ঘরে হয়। তাড়িয়ে দিয়ে তারপর আবার নর্মাল হয়ে যাবে, তাই তো? কিন্তু সে যদি নিজেই বলে দেন আমি জিন বা আমি মানুষই না, মানুষের জন্যই না, আমি মানে জিনের জন্যই আমি, তাহলে মানুষ কি রিয়াকশন দেবে? কি শুনছি, কি হচ্ছে, কার লোকে ছিলাম এতদিন, কে রান্না করে দিত আমাদেরকে? সবাই শকড হয়ে যাবে না, কি দেখছি, এটা কি, ব্যাপারটা কি হচ্ছে? তখন
বলে যে মানে ওই রাহুলের মামাকে, মানে সুবীর আঙ্কেলকে, তুমি বলো যে আমি তোমার কোনো ক্ষতি করেছি? আমি কি মা, মানে শাশুকে বলছে, মা আপনি বলতে পারবেন যে আমি একটা বউর কোনো মানে ফর্জ নিভাইনি, বা আপনাদের আমি অপমান করেছি, অসম্মান করেছি? রাহুলের মাকে বলে উঠল, দিদি তুমি না আমাকে খুব বিশ্বাস করো, আমি তোমার ছেলেকে বাঁচিয়েছি, তোমার ছেলেকে মৃত্যুর হাত থেকে আমি নিয়ে আসছি, তুমি আমাকে আমার সাথে অন্যায় করবে? তুমি আমাকে খারাপ পাচ্ছ? তো কেউ কোনো অ্যান্সার দেওয়ারই মতোই নেই কেউ, কেন তো সত্যি ও তো কোনো কিছু খারাপ করিনি কার, ও ভালোই করেছে সব কিছুতে। তো পাঁচ পীর বলছে যে বড় পীর, সে বলছে তুই যতটুকু বলিস না কেন, ঠিক আছে, তুই এভাবে করে মানুষের সাথে থাকতে পারিস না, তোর অন্য দেশ, তোর অন্য দুনিয়া, তুই এভাবে থাকতে পারিস না একটা মানুষের সাথে, তোকে যেতেই হবে এই জায়গাটা থেকে, ঠিক আছে? বলছে আমি তোর কথায় যাবই না যতক্ষণ অবধি আমাকে ওই রাহুলের মামা মানে সুবীর কিছু বলবে, আমি যাবই না। আমি জানি সুবীর আমাকে ভালোবাসে, আমি জানি যে সুবীর আমাকে ভালোবাসে, সম্মান করে, আমি সুবীরের স্ত্রী, ওয়াইফ, আমার অধিকার কারো অধিকার নেই এখানে, সবাই সব কিছু ভুলতে দিতে পারবে, আমি যা করেছি সবাই ভুলে গেছে আজকে এখানে, কিন্তু সুবীর ভুলবে না। বলো সুবীর, তুমি ভুলবে কি? তুমি চাও কি আমি চলে যাই? তুমি থাকতে পারবে তো আমাকে ছাড়া? সুবীর কিছুই বলে না। সে সুবীর আঙ্কেল বললো, আমি কি বলবো, আমি বুঝতেই পারছি না কি হচ্ছে আমার, আমি বুঝতেই পারছি না যে রিয়াকশনটা কী। মানে আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম জায়গাটাতে, যেন আমি কার লোকে ছিলাম, আমি মানে আমারতেই ছিলাম না ব্যাপারটাতে, যেন আমি কার লোকে ছিলাম, মানে কি ব্যাপারটা, মানে কি হচ্ছে, মানে আমি শকড। তখন সে আবার বলে যে আমি কি চলে যাব, আমাকে তুমি রাখবে না? তখন আমি কোনো উত্তর দিলাম না, সুবীর আঙ্কেল বলে, আমি কোনো উত্তরই দিলাম না ওকে, ঠিক আছে? কালমা আরম্ভ হচ্ছে, সবাই ওকে তাড়ানোর জন্য যে ব্যবস্থা করছে, ধোয়া দিচ্ছে। তখন ফাতিমা নাকি বলে, তার মানে তুমি চাইছো না তো আমি থাকি, তোমরা কেউ চাইছো না তো থাকি, আমি তোমাদের কোনো ক্ষতি করিনি, তোমাদের ক্ষতি কোনোদিন করবও না, আমি চলে যাব আমার জায়গাতে, ঠিক আছে? আমি চলে যাব আমার জায়গাতে, আমি আমার মধ্যে সুবীরকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমি যাব বলে ওদের ওদের রিচুয়াল অনুযায়ী, যেটা কালমা পড়ে, জিনকে সরানোর যেগুলো হয়, সুবীর আঙ্কেল বলল যে বিশেষ কর কোনো কষ্টই করতে হয়নি আমাদের, কোনো কষ্ট করতে হয়নি, কোনো ওদের রিয়াকশন দিতে হয়নি, কিছু হয়নি, শুধু কালমার মাধ্যমে আর ওই কিছু ওদের মধ্যে কিছু মানে করে আর কি, ধোয়া দেয় আর কি, ধোয়ার দিচ্ছিল, ঠিক আছে? হ্যাঁ, আমরা যার যার জায়গায় স্থির বসেছিলাম, নিমিষে মানুষটা নাই হয়ে গেল। আচ্ছা। চোখের সামনে থেকে সে ওকে একটা মানে ঘরে নিয়ে গেল, ঠিক আছে? পাঁচ পীর আর ও মানে ওই ফাতেমা, আর শুধু পাঁচ পীর বেরালো ঘর থেকে। ফাতিমা ঘরটার মধ্যে জানলাগুলো, 2টা জানলা আছে, যে জানলা দিয়ে পালিয়ে যাবে এমন কিছুই না, ঘরটার মধ্যেই দেখলাম কিছুই নেই, ঘরটার মধ্যে শুধু পাঁচ পীর বেরালো ঘরটার থেকে, অদ্ভুতভাবে নাই হয়ে গেল ঘরটার থেকে। আমি শকড হয়ে গেছিলাম ওই দিন থেকে। আমি বলে উঠলাম, তোমার কি ফিল হচ্ছিল? বলছিল, আমি কি ফিল হবে বাবা, আমি মানে বুঝতেই পারলাম না যে কার লোকে ছিলাম। আমি অত্যন্ত অনেকটা বছর লেগে গেছে আমাকে এই জায়গাটা থেকে বেরোতে। বিয়ে করতে ইচ্ছা করেনি তোমার, পরে মনে হয়নি বিয়ে করবো। আচ্ছা, উনি আর কখনো বিয়ে করেন? বিয়ে করেনি, এখন অব্দি প্রিপারেশন উনি বিয়ে করেনি। বলছে বিয়ে তো আমি ওকেই করেছিলাম, আমি না, সবাই বলে ও জিন ছিল, ও নিজেও কবুল করেছে, কিন্তু আমি না ওকে ভাবতেই পারিনি। আমি না ওকে এখনও মনে করি যে মানুষটা আমার, মানে ও একটা সাধারণ মেয়ে ছিল, আমার ওয়াইফ ছিল, বাস আমি এই জায়গাটাকে ফিল করি এখনও।
আমার অনেকটা বছর চলে গেছে এই জায়গাটাতে বেরোতে। আমি রোজ ভাবতাম যে জিনদের একটা অদৃশ্য দেশ হয়, জগৎ হয়। কেউ কেউ বলে যে তারার দেশে থাকে ওরা। আমি রোজ ছাদে যেতাম, দেখতাম যে দিদি একবার কন্ট্যাক্ট করে আমার সাথে, একবার যদি দেখতে পাই, দেখা যায় ওকে একবার কোনোখানে। তো তখন আমিও অরিত্র খুব ইমোশনাল হয়ে যাই এই জায়গাটাতে যখন শুনি ব্যাপারটা। যে কিন্তু কখনো আমি ওকে দেখতে পাইনি, কখনো আমি ওকে দেখতে পাইনি, কখনো ওকে আমার সাথে আর কোনো লিঙ্কেজও হয়নি, কোনো স্বপ্ন দেখিনি, কিছুই নেই। এটা উদাও হয়ে গেল জীবন থেকে, মানে একটা ধোঁয়ার মতো উদাও হয়ে গেল। গল্প পড়ছিলাম আমি, গল্পতে আমরা কী করি, ফিল করি না গল্প একটা, সেম হয়তো আমি কোনো একটা গল্প পড়ছিলাম, গল্পতেই গল্পটা শেষ হয়ে গেল, আমার ফিল হলো। কী হয়ে গেল এই 6-7 মাসের মধ্যেখানে বুঝতেই পারলাম না আমরা। তারপর থেকেই আমাকে অনেকে বলেছে ঘরের মানুষকে বিয়ে করো, বিয়ে কর। আমি কোনো সময় বিয়েতে যাইনি। আমি এখনও মানুষটাকে ফিল করি, মেহসুস করি, বা এখনও ভুলতে পারিনি মানুষটাকে। আমি এই নিয়ে আছি। বাস এই কথাটা বললো, আমি শুনলাম, আমি খুব ইমোশনাল হয়ে গেলাম তখন শুনে। বাবার থেকে এসেও জিজ্ঞেস করলাম, বাবাও কিছু কিছু জায়গাতে আমাকে বলল। বাবার অরিত্র কি বলবো, না বাবার মুখ, দাদা, আর আমি তো দাদুকে এখন নেই, আমার বাবা আর ওই তখন রাহুলের, আর রাহুল এখন বাইরে থাকে। আর বাবার থেকে শুনে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে সুবীর আঙ্কেলের কাছে গিয়ে সুবীর আঙ্কেলের থেকে শুনে সব হিস্ট্রিটা, যে আমার বাচপানের মানে আমার তখন বাল্যকালের মধ্যেখানে আমার চোখের সামনে একটা এমন হিস্ট্রি চলে গেছে, হয়ে গেছে, আমি জানিই না এই ব্যাপারটা। শুনেছি বাবার মুখে, দাদুর মুখে, পরে এগুলো হয়ে যাওয়ার পরে শুনেছি, তারপরে মনে ছিল। কিন্তু যখন সুবীর আঙ্কেল লাগে কথা বললাম আমি ব্যাপারটা নিয়ে, তখন আরও বেশি জানতে পারলাম, আরও বেশি এটাতে আমি মন দিলাম, আর ভাবলাম যে সত্যি তার মানে হয়, সত্যি তার মানে জিনরা আমার আশেপাশেই আছে। সুবীর আঙ্কেলও নাকি এই ব্যাপার নিয়ে আরও পড়াশোনা করেছে, জায়গাটাকে নিয়ে আরও পড়েছে। সুবীর আঙ্কেল থেকেও আমি জিন বিষয়ে অনেক জানতে পারলাম, শুনতে পারলাম, বুঝলাম। সত্যি মানুষের জীবনে যখন এরকম মিরাকল ঘটনা ঘটে, তখন তার জানার আগ্রহ অনেকটা বেড়ে যায়। মানে অদ্ভুত একটা ঘটনা শুনলাম, এর আগে তুমি এত ডিটেলড বলোনি আমায়। আর শেষটা এরকম হবে, আমি হয়তো প্রথমে বলছিলাম যে হ্যাঁ ঘটনাটা আমি 2 দিন ধরে শুনেছি, বাট শেষটা আনএক্সপেক্টেড ছিল, আমি এতটা জানতাম না। তুমি বলেছিলে তোমার বন্ধুর মামা অ্যাফেক্টেড হয়েছিল একটা ঘটনায়, এবং তার কিছু সারমর্ম তুমি বলেছিলে, বাট এতটা ডিটেল ওয়েতে আমি শুনিনি, তাই এতটা শকড হলাম লাস্ট মোমেন্টে। আমাকে একটা কথা বলো, এটা কি আসামের খুব মানে প্রচলিত একটা ঘটনা? মানে এই ঘটনাটা কি খুব পপুলার ওখানে? হ্যাঁ, কারণ কি পপুলার এর জন্যই, কারণ কি তোমাকে আমি আগে বললাম যে কোনো ভূত, আত্মা, জিন, জিন্নাত, মাসান, মাসানি, ব্রহ্মদৈত্য, এগুলো কাউকে হাবি করেছে আর তান্ত্রিকরা বের করেছে, এগুলো হয়। মানে এটা শুধু ওই জায়গাটাকে না, পুরো ওই অঞ্চলটাকে মানে লাড়াখাড়া করে দিয়েছে। কারণ কি শুধু এই জায়গাটা না, অনেক পেপারেও এটা পরে বের হয়, ঠিক আছে? আমি যখন মানে হাই সেকেন্ডারি দেই, ঠিক আছে, তখন মানে ওই সুবীর আঙ্কেল যে বিয়ে করেনি ব্যাপারটা নিয়ে, ওরা একটু নাম করে পরিবারই ছিল, ঠিক আছে? কিছু আর্টিকেল বের হয় এই জায়গাটাকে নিয়ে। এই জায়গাটাকে মানুষ এত ঘেটেছে, বা আমিও জায়গাটাকে এত ঘেটেছি। আমার জীবনে অনেক আছে আত্মার বিষয়ে কাহিনী, বা আমিও অনেকটা জায়গাতে অনেকটা কিছু ফিল করেছি বা লিখেছি ফিলের ব্যাপারটা। কিন্তু এই ঘটনাটাকে আমরা ফোকাস করি এর জন্য, করলাম এর জন্যই, কারণ কি বললাম না যে এটা কোনো আত্মা ঢুকে গেছে আমরা বের করে দিচ্ছি, এর কাহিনী না। এটা একটা এমন স্টোরি যেটা মানে একটা অন্য জগতের অন্য প্রাণী এসে আরেকটা বন্ধনে ভালোবাসা হয়ে বিয়ে, ওই যে মানে কি বললাম না তোমাকে, এটা অরিত্রজেন ভালোবাসাটা না খুবই মানে মানে পিউরেজ, বা যে পবিত্রতা, পিউরিটি এটার মধ্যে আছে, ভালোবাসার মধ্যে পিউরিটা কি, মানে পবিত্রতা কি, যে যদি পবিত্র ভালোবাসা হয় না, যে কোনো জাগতিক জিনিসকে এক করে দিতে পারে। বুঝতে পারলে তো, যে কোথায় জিন জনি থেকে এসে কোথায় মানব জনিতে প্রবেশ করে,
ও থাকা শুরু করে দিল, কিন্তু কোনো ক্ষতিও হয়নি, কিন্তু বিশ্বাস করো হুম ওদের কোনো ক্ষতি হয়নি ওদের। কারণটা কি ছিল ওর সাথে চলে আসার? মানে কিছু না কিছু কারণে তো ওর প্রতি অ্যাট্রাক্ট হয়েছিল। মানে ওই ও ছেলে- সুবীর ও- আঙ্কেল ওর বলে ও- যিনি ওর ছিলেন। ওর কথা মতে নেক বান্দা, ওরা পবিত্র আচ্ছা। মানুষ, পবিত্র শরীর খোঁজে না জিনরা, হুম, পবিত্র শরীর ছিল, 5 বার নামাজ পড়তো, ঠিক আছে, খুব ভালো মনের মানুষ ছিল, তাই হয়তো, ঠিক আছে। আর সুবীর আঙ্কেলেরও ভাব শক্তি কি, সেও খারাপ ছিল না, হুম, সেও তো আল্লাহ তাআলার খুব রেহেপাত মানুষ ছিল বলে, বুঝতে পারলে তো। মানে সত্যি আমি জাস্ট মানে আমার নিজের মধ্যে একটা অবিশ্বাস্য ফিল হচ্ছে, বিশ্বাস করো। আমি না এই জিনের টপিকটাতে আসবো, আমার বেশ কিছু জিনিস জানার আছে। তবে তার আগে আমি তোমার কাছ থেকে কয়েকটা কথা জানতে চাই। ঠিক আছে? সেটা হচ্ছে, তুমি সরাসরি আজকে আসাম থেকে এসেছো এবং এই প্রথম হয়তো কোনো মানুষ যারা আসামে তন্ত্রের সাথে যুক্ত, তাদের মধ্যে থেকে কেউ আজকে গল্পওয়ালার পডকাস্টে এসেছেন। তো আমি জানতে চাই যে আসামের এই যে মায়াং নামক জায়গাটা, এই জায়গাটা আসলে সত্যি কীরকম? এখানে কি সত্যিই তন্ত্র সাধনার পীঠস্থান? এই জায়গাতে কি সত্যিই এমন কিছু আছে যেটাকে আমরা এক কথায় ম্যাজিক বলতে পারি? আমরা মানে কি বলবো? আমি তোমার কাছ থেকে জানতে চাই, কারণ এর আগেও আসাম থেকে মানুষ এসেছেন আমার পডকাস্টে, সাধারণ মানুষ। তারা আসাম সম্পর্কে একরকম কথা বলেছেন। প্রচুর মানুষ কমেন্টেও এরকম কথা বলে থাকেন যে আসামের মায়াঙে এরকম কোনো কিছু হয়ই না। এগুলো পুরোটাই রটনা। ঠিক আছে? আমি তোমার কাছ থেকে জানতে চাই যে আসামে সত্যি কি হয়? মানে মায়াং গ্রামে সত্যিই কি হয়? দেখো, আমি বোর্ন বাই আসাম, গুয়াহাটি, ঠিক আচ্ছা। আছে। তো তন্ত্র পরিবার থেকে, হুম, তো আমি খুব কাছের মায়াঙ্গের, ঠিক আছে। মায়াং নিয়ে আমাদের কাজ চলে, মায়াঙ্গে দীক্ষিত, মায়াঙ্গের সাধনা। তো মায়াংটাকে আমি খুব ভালো করে চিনি, আমার মনে হয়। মায়াঙ্গের যদি হিস্ট্রিক্যাল জায়গায় দেখতে যাই না আমি, অরিত্র, ওই মহাভারত যুগের ভীমের যে পুত্র ছিল ঘটোৎকচ, মানে হ্যাঁ। হিড়ম্বার ছেলে, তো ওই ঘটোৎকচ এসে এখানে সাধনা করেন, এই জায়গাটাকে সিদ্ধি করেন, আচ্ছা। এইটাকে একটা মায়ার জগৎ বানায়, তাই মায়াং। ওকে। আদিবাসী ভাষা মায়াং, মায়ার জগৎ, মায়াময় জগৎ, ঠিক আছে। আমরা জানি যে ভীম কখনো হিড়ম্বার সাথে শেষ সময় ওর সাথে তো সংযোগ ছিল না, হিড়ম্বাকে ছেড়ে দেয়। আচ্ছা। হ্যাঁ, রাক্ষসণীর বলে, আমরা জানি তো হিড়ম্বা তো রাক্ষসণী ছিল, হুম। ভীম তো রাক্ষসণী ছিল না, ঠিক আছে। খুব প্রতারিত হয় হিড়ম্বা ভীমের হাত থেকে। তো প্রতারিত হয় বলেই, মার দুঃখ দেখেই হয়তো ঘটোৎকচ একটা এমন জগৎ সৃষ্টি করে, মায়ের জগৎ, যে জগতে পুরুষ প্রবেশ নিষেধ। সিরিয়াসলি? হ্যাঁ, যে জগতে শুধু মেয়েরাই তন্ত্র সাধনা করে, আচ্ছা। মহিলারা, ওখানকার মহিলারা প্রচণ্ড পাওয়ারফুল। এটা তুমি বলতে পারবে না যে ওখানে পুরুষ তন্ত্র করে না, পুরুষরা তন্ত্র করে, কিন্তু তন্ত্রের মুখ্য ধারা থাকে মহিলারা, মানে মহিলারা ওদের মধ্যে গুরু হয়। আচ্ছা। মহিলাদের শক্তি থাকে প্রচণ্ড বেশি, বুঝে গেলে। ওখানকে নবনাথের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যাকে ধরা হয় মচ্ছেন্দ্রনাথ অঘৌরী, গোরখনাথের গুরু। মচ্ছেন্দ্রনাথকেও ওরা আটকে দিয়েছিল, এত বড় একজন নাথ পরম্পরার তান্ত্রিক অঘোরীকে। তাহলে ভাবো কতটা শক্তি আছে মায়াঙ্গের, সে আসতে পারেনি। গোরখনাথ গিয়ে বাঁচিয়ে নিয়ে আসছে মচ্ছেন্দ্রনাথকে, মানে চেলা গিয়ে গুরুকে ছুটি নিয়ে আসে, এটা খুব ফেমাস স্টোরি। আচ্ছা। ঠিক আছে, মায়াঙ্গে এতটুক প্রপারলি তন্ত্রবিদ্যায় লিপ্ত হয়ে আছে সবাই, ঠিক আছে। আদিবাসী তন্ত্র ওখানে হয়,
সবরের কাজ, বেশিরভাগ সবরের কাজ হয় কিন্তু। অনেকে মায়াং তন্ত্র আর কামাখ্যা তন্ত্রের মধ্যে গুলিয়ে ফেলে। হুম, মায়াং মানে কামাখ্যা তন্ত্র, হুম। কামাখ্যা তন্ত্র আর মায়াং। কিছু কিছু দেখা যায় আজকাল কলকাতার মধ্যে মায়াং সিদ্ধতান্ত্রিক, এক্স্যাক্টলি আমি এটা জিজ্ঞেস করতেই যাচ্ছিলাম। ঠিক আছে? তো অরিত্র মায়াং সিদ্ধতান্ত্রিক হতেই পারে না, কেন কি মায়াং শুধু বোন বাই বোন চলে আসছে। মায়াং দীক্ষা দেয় শুধু রক্তের বংশকে, ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে, এভাবে করে মায়াং চলে আসছে। মায়াঙ্গে কোনো স্কুল কলেজ নেই তন্ত্রের। মায়াঙ্গে তন্ত্র শেখানো হয় না অরিত্র, ঠিক আছে? তো মায়াং সিদ্ধ কেমনে করতে পারলো? হুম, মাচেন্দ্র নাথ, এত বড় অঘোর পরম্পরা নাথ, সে গিয়েও মায়াং সিদ্ধ করতে পারেনি, তাকে আটকে দেওয়া হয়েছিল। তো এই যে সার্টিফিকেটে লেখা হয় মায়াং সিদ্ধতান্ত্রিক, কেমনে হতে পারে? মায়াং সিদ্ধি মানে কি? এখানে কি তুমি মায়াঙ্গের প্রপারলি নিয়মকানুন তন্ত্রটাকে তন্ত্রিত হয়ে তুমি সিদ্ধি করে আসলে মন্ত্রগুলোকে, মায়াঙ্গের মন্ত্রগুলোকে। তো তুমি মায়াঙ্গের মন্ত্র পেলে কোথায় পাবো? মায়াঙ্গের মন্ত্র তুমি পাওয়ার কথা না, তুমি তো বোন বাই না, সে তো বোন বাই বোনেই চলে আসছে এই ধারা। তো এটা হয় না এই মায়াং সিদ্ধ বলে। মায়াং শুধু সিদ্ধ করতে পারে অনলি ফর বোন বাই আসাম, যারা পিতৃগত চলে আসছে, বুঝে গেলে এটা। আচ্ছা, মায়াঙে যে তন্ত্রটা করা হয় বা বিভিন্ন কাজে, সেখানে কি এই দোহাই দিয়ে জিনিসগুলো করা হয়? হ্যাঁ, কারণ একটা মন্ত্র আমি একবার শুনেছিলাম, কারণ আমারও পরিচিত বেশ কিছু মানুষজন আছে, তো তাদের কাছে বিভিন্ন কারণে এই পডকাস্ট হোক বা বিভিন্ন জিনিসপত্র, বা অনেকে আছেন যারা টেলিভিশনে শো করেন, ঠিক আছে? তো তাদের সাথে টুকটাক কথা হয়। তো তখন একবার শুনেছিলাম আমি সেখানে, এই যেহেতু তুমি এখানে একদম শুরুতে একবার বললে যে ওই ঘটনাটা বলার সময় দোহাই কথাটা, তো আমার মাথায় ওই কথাটা চলে এলো। তো আচ্ছা, এইখানে যে মন্ত্রগুলো হয় এগুলো সাধারণ মন্ত্রের থেকে অনেকটা আলাদা এবং তার মধ্যে দোহাই দেওয়া থাকে, দোহাই তাই? দিয়ে কাজ থাকে, হুম, ঠিক আছে? দোহাই দিয়ে কাজ থাকে। দোহাইয়ের মধ্যে পার্থক্য আছে। আমাদের মধ্যে আমরা প্রেম দোহাই দিই। আচ্ছা, প্রেম দোহাই মিন্স অরিত্র, আমরা কোনো সময়, ঠিক আছে, গুরুর মাথা খাবি, ঠিক আছে, মার যোনিতে পড়বি, যেগুলো আদার্স কিছু কিছু সাঁওতালিতে ইউজ করা হয়, এগুলো দোহাই আমরা দেই না। আমরা প্রেম দোহাই দিই, বস দোহাই। কিন্তু আমি আগেই বললাম মায়ার রাজত্ব, মায়াবিহীন আমরা কিছু করি না, মায়াতে আছি। তো মায়া দিয়ে আমরা কাজ করি, হুম, প্রেম দোহাই দিয়ে। আমাদের মধ্যে দোহাইয়ের মধ্যে বেশিরভাগ দোহাই দিই আমরা যে সন্তানতম দোহাই, ঠিক আছে? হ্যাঁ, ইমোশনাল করে দোহাই দিয়ে আমরা কাজ করি। আমাদের মধ্যে ওই মাথা খাবি, পড়ে থাকবি, এই করবি, ওই করবি, চিতায় গিয়ে স্থান পাবি, এগুলো দোহাই দিই না আমরা, ঠিক আছে? কিন্তু আদিবাসী কাম বেশিরভাগ শবরের কামই হয়, হুম, শবরতন্ত্রেতেই চলে মায়া। হুম। আর ওকে, ন্যাচারাল জিনিস দিয়ে একদম সহজ উপায়ে আমরা কাজ করি। আমাদের মধ্যে ওই বড় বড় হোমের দরকার পড়ে না অরিত্র, বা মুন্ডমালা দরকার পড়ে না অরিত্র। মায়াঙ্গী কাজ করে খুব সহজে। লেবু, লঙ্কা, গোলমরিচ, সাদা মিষ্টি, ঠিক আছে, নিম পাতা, যেগুলো তুমি প্রকৃতি থেকে যেগুলো আমরা পাই, হুম, যেগুলো নেচারে আমাদেরকে দেয়, এগুলো দিয়ে কাজ হয় মায়াঙ্গে। ওই বড় বড় খুলি টুলি দিয়ে কাজ হয় না মায়াঙ্গে। তো আর মায়াঙ্গে কোনো অঘোর পরম্পরার অঘুরে গিয়ে মাথা খুলিয়ে দিয়ে সিদ্ধপীঠ, এগুলো ওখানে প্রচলিতই না মায়াঙ্গে। মায়াঙ্গে তো ঢোকাই নিষেধই, ঢোকাই প্রবেশ নিষেধ অরিত্র। বাইরের কেউ মায়াঙে গিয়ে তন্ত্র শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। কে শেখাবে? শেখাই তো না কেউ। আচ্ছা, ঢুকবে কেমনে করে তুমি? ঢুকতে গেলেও তো আজকাল পারমিশন নিয়ে ঢুকতে হয়। আজকাল মানে নর্মাল ঘুড়ি সাধুদের যাওয়া নিষেধই করে দিয়েছে। হ্যাঁ, শুধু লোকাল যদি কেউ থাকে ওর হাত ধরে তুমি প্রবেশ করতে পারবে। ওকে, লোকালের আধার কার্ড ওখানে মানে যেটা বর্ডারে দেখানো হয়, ঠিক হ্যাঁ, আছে? আর নাহলে তো ওখানে কি সবাই গিয়ে ওখানে ওই রোগ ঢাক ঝাঁক করে। আর বললাম, আর কিছু কিছু মহিলারা এখন আছে দিগম্বরী মহিলা, মানে উলঙ্গ মহিলা, উলঙ্গ অবস্থায় ওরা সাধন ভোজন করেন, ঠিক আছে? খুব সুন্দর ওই মহিলার দেহ স্বরূপ, একজন পরীর মতো দেহ ওদের, ঠিক আছে? তো ওই উলঙ্গ সাধনা করা হয় বলে, যদিও
সমাজ বলে না, কোনো সমাজ বলে না, কিছু কিছু গুপ্ত স্থানই করেন, তথাপিও কি এখানে বাইরে পুরুষদের ঢোকা প্রচণ্ডই নিষেধ করে দেওয়া। সব আচ্ছা, ওই যে নিয়ে যাচ্ছে আধার কার্ড দিয়ে, লোকাল আধার কার্ড দিয়ে, সেই দায়িত্ব হিসেবে সেই দায়িত্ব নিয়ে আসবে, তার উপরে সব দায়িত্ব থাকে, কিছু হলে তাকে ধরা হবে বলে আচ্ছা, পুলিশ যেতে দেয়। আবার টাইম থেকে রৈত্র সকাল আমি 8টায় প্রবেশ করেছি, তো আমরা 4টার মধ্যে গেটে এসে আধার কার্ড জমা দিয়ে সাইন করে বেরোতে হবে। যেরকম আমরা হোটেলে চেক আউট চেক ইন করি অরিত্র, যদি না হয় তাহলে বারবার কল যায় ওই নাম্বারটাতে, যে নাম্বার তুমি জমা দিয়ে গেছো, যে আধার কার্ড তুমি জমা দিয়ে গেছো, কল যায়, কোথায় আছেন, কোথায় আসছেন কেন, কিন্তু ওদের ভয় থাকে যে অনেক সময় মায়েঙ্গে এমনও হয় না আটকে দেওয়া হয়, এগুলো ব্যাপার নিয়ে তো পুলিশ বারবার ওদেরকে ফোন করতে থাকে বর্ডার থেকে। ওকে। আমি শুনেছি মায়াং 2 রকমের হয়। হুম। এটা কতটা সত্যি? মানে বুড়া মায়াং এবং আর রাজা মায়াং। হ্যাঁ, বুড়া মায়াং রাজা মায়াঙ্গের জায়গার মানে এক জায়গারই 2 ভাগ, প্রপারলি কাজগুলো আলাদা আলাদা কাজ, ঠিক আছে? হ্যাঁ, বুড়া মায়াঙ্গে বুড়িমা বা পাগলা ভৈরবী বা ভৈরব প্রথা চলে ওখানে, দাসী প্রথা চলে ওখানে। ওখানে ছেলেরা প্রবেশ করতে গেলেও, যেরকম আমি দাসী প্রথায় আছি, দেখো তুমি ফলো করেছো হয়তো, ফলো করেছো হয়তো শাখা, তারপরে এগুলো পড়া, তখন পুরুষরাও এগুলো ধারণ করে দাসী প্রথায় থাকে, ঠিক আছে? তো আর রাজা মায়াঙ্গে নর্মালি সবাই থাকে, কিন্তু বুড়া মায়াঙ্গে বেশিরভাগ মহিলারা সাধন ভোজন করেন। রাজা মায়াঙ্গে সবাই করতে পারে সাধন ভোজন, সব ছেলেরা পুরুষরাও সাধন ভোজন করে, আচ্ছা, এটাই তফাৎ ওখানে। আর ওখানে যে রাজা আছে মায়াঙ্গের, এখনও মায়াঙ্গের রাজা আছে কিন্তু অরিত্র, আচ্ছা। এখনো ওখানে কিন্তু রাজতন্ত্রই চলে, এখনো মায়াঙ্গের মানে রাজা আছে লোকতন্ত্র নেই। না, ওখানে মায়াঙ্গের আচ্ছা, রাজা আছে। ওই রাজার তো ওই রাজার ঘর বাড়ি সব রাজা মায়াঙ্গেই আছে, ওরা সব ওই রাজাটাই পুরো মায়াঙ্গটাকে যেগুলো হয় সিস্টেমেটিক এগুলোকে পরিচালনা করেন। এতদিন পর মায়াং সম্পর্কে এই তথ্যগুলো নিয়ে কিছুটা কনফিডেন্স পেলাম। কারণ তুমি ওখানকার মানুষ এবং ওখানেই তোমার যাবতীয় কাজকর্ম তুমি করো। ইনফ্যাক্ট তোমার সাথে যখনই আমি কথা বলেছি, হয় আমি কখনো ট্রেনের সাউন্ড পেয়েছি, কখনো তুমি বলেছো যে তুমি কোনো জায়গা থেকে কোথাও ট্রাভেল প্রচণ্ড, করছো। তো প্রচণ্ড। যেহেতু আগে থেকে জানি যে হ্যাঁ, তুমি কি করো না করো, তাই আমি চেয়েছিলাম তোমার সাথে এই টপিকটা নিয়ে কথা বলতে। তো এবার আমি ওই পয়েন্টে শিফট করছি যেখানে আমরা ঘটনাটা শেষ করেছিলাম। তো তুমি আমাকে একটা কথা বলো যে আমরা যে এন্টিটির ঘটনা আজকে শুনলাম, এই যে জিন, ওকে, তোমার মতে জিন কি? আমার তুমি যদি বলো সিম্পল, আমার মতে আমি যে যতটুকু জানি ওদের ব্যাপারে, জিনকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা। অনেকে বললে যে জান্নাত থেকে জিন আর জিন্নাত, জান্নাত থেকে শব্দটা আসছে, ঠিক আছে? জিনকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা রেহমত করার জন্য, বা সিম্পলি যদি বলতে যাই যে মানে সুরক্ষা প্রদান করার জন্য। আচ্ছা, সমাজে মানুষের মধ্যে আইন বিতরণ যেগুলো হচ্ছে, খারাপ যারা করছে খারাপকে খারাপ শাস্তি দেওয়ার জন্য, যারা ভালো করছে তবে ভালোকে আশীর্বাদ প্রদান করার জন্য সৃষ্টি করেছে আল্লাহ তাআলা। ধরতে গেলে আল্লাহর বানানো একটা খুব সুন্দর একটা প্রতিচ্ছবি জিন্নাতরা, ঠিক আছে? তার মধ্যে আমি খারাপ ভালো পেতে পারি হুম, মানুষের মতে, ঠিক আছে? কিন্তু বিশ্বাস করে অরিত্র, তার মধ্যে এখানে খারাপ ভালো কিছুই হয় না। তুমি যদি খারাপ, তাহলে ওরা খারাপ করবে, তুমি যদি ভালো, তাহলে ওরা ভালোই করবে। অনেকে বলে না ভালো জিন, খারাপ জিন, বা আমার খারাপ করেছে। তুমি যদি বেআইনি কাজ করো, তখনই ওরা তোমার উপরে অ্যাটাক করতে পারে। বেআইনি, হুম। ওকে। আমার এটা বুঝতে একটু অসুবিধা হলো। বেআইনি মিন্স, ধরো ইসলামিক পরিবারে তুমি ইসলামিক ধর্ম কবুল করার পর তুমি যদি ইসলাম ফলো না করো, আচ্ছা, তুমি যদি ইসলামিক পরিবারের ফলো না করো, ঠিক আছে, ওদের যেগুলো নিয়মকানুন ফলো না করো, তখনই ওরা অ্যাটাক করে, মানে বিধর্মী কাজ করো। বিধর্ম কাজ করে, ঠিক আছে? তাছাড়া ওরা কেউর সাথে কোনো খারাপ করে না। কিন্তু আমরা তো জিনের এরকম প্রচুর ঘটনা শুনেছি যে যেখানে রীতিমতো ওরা, যাদের ওপর জিনের নজর পড়েছে বা যাদের ওপর এরকম জিনের কুদৃষ্টি পড়েছে, তাদের জীবন রীতিমতো তছনছ হয়ে গেছে। দেখো অরিত্র, কুদৃষ্টি, ঠিক আছে, কুদৃষ্টি তো মানুষেরও হয়, হুম, হুম, মানুষেরও নজর লাগে,
হুম, মানুষের হাইও অনেকের খারাপ হয়ে যায়। আমরাও তো অনেক সময় বলি, বাহ কি দোকানটা কত ভালো উঠছে, তো তোর তোর তো অনেক সেল হচ্ছে, পরের দিন থেকে সেল কমে যায়। হুম, তো তাহলে কি মানুষ খারাপ? তাহলে কি ধরতে পারি যে খারাপ মানুষ ভালো মানুষ খারাপ মানুষ? ঠিক আছে, কিছু কিছু জায়গার জন্য আমরা খারাপ হই, কিছু কিছু জায়গার জন্য আমরা ভালোও হই। ঠিক আছে, তো কুদৃষ্টি সুদৃষ্টি নির্ভর করে, ঠিক আছে, মানুষের কাজের ওপর। মানুষের কাজের উপর। একদম কারেক্ট। বুঝতে পারলে তো? তাহলে আমরা কিন্তু ডাইরেক্টলি বলতে পারি না যে খারাপ জিন বা ভালো জিন। বাট জিন তো মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী হয়। প্রচণ্ড। ঠিক আছে, আমি শুনেছি যে জিন অনেক বছর পর্যন্ত বাঁচে। এক একটা জিনের বয়স 2500, 3000, হুম। 4000, 5000 বছরও বয়স হয়ে থাকে। তাহলে এই যে সমস্ত মানুষরা তান্ত্রিকে পরিণত হয় বা যারা তন্ত্রের খারাপ দিকটাকে ইউজ করে, বিভিন্ন ক্ষেত্রে জিনদেরকে কাজে লাগিয়েও অন্য মানুষের ক্ষতি করে তারা। তো সেক্ষেত্রে তাহলে কি যারা এতটা পাওয়ারফুল তাদের ফ্রি উইল কাজ করে না? তারা একজনের ইশারায় কি করে খারাপটা করে? এখানে বলছি আমি, ঠিক আছে, যে তুমি একটু আগে বলে না খারাপ জিন হয়, খারাপ প্রদৃষ্টি পড়ে, কিছু কিছু তান্ত্রিকের জন্যই ওরা কাজ করে। ঠিক আছে, এখন আমি তোমাকে বললাম যে আমি এই কথাটা বলার জন্য একটা লাইন ইউজ করছি যে তুমি জানো তো যে শক্তির উপর শক্তি থাকে। হুম, ঠিক আছে, তো যেরকম মানুষের আরেকদের শক্তিশালী, জিনের আরেকদের শক্তিশালী। ঠিক আছে, কিন্তু তাছাড়াও কিন্তু প্রচলিত মন্ত্রতন্ত্রের ব্যবহার আছে। আচ্ছা। ঠিক আছে, আমরা মন্ত্র দিয়ে যদি দেবতাকে খুশ করতে পারি, ঠিক আছে, আমরা মন্ত্র দিয়ে যদি দেবতার কাজ করতে পারি, দেবতার কাজ, ঠিক আছে, যে জগৎ সৃষ্টি করেছে অরিত্র, আমরা মন্ত্রতন্ত্র দিয়ে যদি ভূত প্রেতটাকে আনতে পারি, ঠিক আছে, তাহলে জিনকে কেন খেদ করতে পারবো না? হুম, যেরকম জিনের শক্তি আছে, তো ওই অনুযায়ী মন্ত্রতন্ত্র শক্তি আছে। তো এক্স্যাক্টলি। তো মন্ত্রতন্ত্র দিয়ে যদি আমরা দেবতাদেরকে সাথে আমরা লিঙ্কেজ করতে পারি, ঠিক আছে, তা জিনকে কেন করতে পারবো না? জিন কি সত্যি মানে মানুষের রূপ ধারণ করতে পারে? অবভিয়াসলি। তার মধ্যে কিছু ফিজিক আছে, যেরকম ওই কিছু কিছু জিন আছে যে জিনগুলোর মধ্যেখানে জিনের অনেক নাম আছে, অনেক ক্যাটাগরি হ্যাঁ, আছে। অনেক ক্যাটাগরি আছে। তার মধ্যে ইফরিত আছে, হ্যাঁ, খাব্বিস আছে, হ্যাঁ, আশিক আছে, মারিদ আছে। হ্যাঁ, তার মধ্যে যে মারিদ আছে, মারিদ, হ্যাঁ, ওই মারিদ জিন সবচেয়ে শক্তিশালী জিন হয়। ওরা আচ্ছা। চাইলেই রূপ পরিবর্তন করতে পারে নিজের মধ্যে, আচ্ছা। এই মারিদ জিন। ঠিক আছে, আর খাবিজ, আশিক, ইফরিত, ঠিক আছে, এই জিনগুলো তার তলে বসবাস করে। সব জিনের সব লিমিট থাকে না, ঠিক আছে, সব জিনের আলাদা আলাদা লিমিট থাকে, আলাদা আলাদা পরিভাষা থাকে। মারিদ শুধু মানুষের রূপ পরিবর্তন করতে পারে, মানুষ শুধু সহজে সবের লগে মিশে যেতে পারে। আর বলা হয় যে মারিদ কিন্তু সব দরগা বা নামাজে প্রতিদিন প্রবেশ করে মানুষের সাথে। তাই? আর আমি শুনেছি মারিদ সবচেয়ে শক্তিশালী জিন। হ্যাঁ, কেন কি ওদের রিবাজ আছে ওখানে, দরগা, বড় বড় দরগাতে, ঠিক আছে, যে জিনও এসে নামাজ পড়ছে, ঠিক আছে, তাই ওরা যখন নামাজ চলাকালীন ওরা এক জায়গাতে পিছিয়ে না তাকিয়ে সিধা বরাবর তাকিয়ে ওরা উঠানামা করে। তখন ওরা এভাবে তাকালেও চোখ বন্ধ করে, এভাবে তাকালেও চোখ বন্ধ, দেবে নামাজ পড়ার স্টাইলটা, চোখ বন্ধ, নামাজ চোখ বন্ধ, ওঠা চোখ বন্ধ, ঠিক আছে। প্রথম অবধি ওরা এই করে আশীর্বাদপ্রাপ্ত না হয়, ওরা চোখ খুলে না, কারণ কি ওদের মধ্যে রিবাজ আছে যে শুধু মানুষ না, এখানে আল্লাহ তাআলার খুশামত জিনরাও এসে নামাজ পড়ছে। বুঝতে পারলে তো? তো এই যে যারা নিজেদের কার্যসিদ্ধির জন্য জিনদেরকে ডেকে এনে বশ করে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে, বিভিন্ন তান্ত্রিক হোক, বিভিন্ন পীর ফকির হোক, যারাই হোক না কেন, তারা তো এটা প্রকৃতির নিয়মের এগেনস্টে গিয়ে কাজ করছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তো এটার একটা খারাপ রেজাল্ট তাদের পক্ষেও আসতে পারে। কিরকম খারাপ হতে পারে? ভয়ঙ্কর। একবার যদি ওই জিনটা যদি ছাড় পেয়ে যায় না অরিত্র, তাহলে ওর পুরো কুলটাকে নষ্ট করে দিতে পারে অরিত্র। বুঝতে পারলে তো? যদি ওই জিনটা একবার ছাড় পেয়ে যায় বা বশ থেকে মুক্ত পেয়ে যায় অরিত্র, ঠিক আছে, ওর পুরো কুলটাকে ওরা শেষ করে দিতে পারে।
কত ভয়ঙ্কর তাদের শাস্তি হতে পারে, ঠিক আছে? আর তারপরে তো মানে প্রাকৃতিক শাস্তি তো ওরা পাবেই। আমরা শুধু নেচারের একটা জিনিসটাকে আমরা নিজে আয়ত্তে এনে কাজ করাচ্ছি। প্রাকৃতিক শাস্তি তো ওর তো নির্ধার্য, ওটা পেতেই হবে ওকে, যে খারাপ কাজ করাই, ঠিক আছে? ভালো কাজে না লাগিয়ে তো খারাপ কাজে লাগাই আমি, কেন অনিষ্ট করি। কিন্তু ওই জিন যদি কোনো সময় ছাড়া পেয়ে যায় ওর শরীর থেকে বা মুক্ত পেয়ে যায় ওর বান থেকে, তাহলে কিন্তু ও তৎক্ষণাৎ ও কিন্তু ওর পুরো পরিবারটাকে নষ্ট করে দিতে পারে, সবাইকে মেরে ফেলতে পারে, এতটুকু শক্তিশালী ও প্রকট হয়ে থাকে। যতদিন ওর গোলাম আছে ততদিন ওর গোলামি করবে, গোলাম থেকে বেরিয়ে গেলে কিন্তু ওর পুরো বংশটাকে নষ্ট করে দিতে পারে। আর বেশিরভাগ ক্ষেত্রেও আমি এটা দেখেছি যে জিনের যে ঘটনাগুলো শুনেছি, যেগুলো অনেক বেশি ভয়ানক এবং যেই জিনরা মারাত্মকভাবে প্রতিশোধ নিচ্ছে, সেগুলো বেশিরভাগটাই রিভেঞ্জফুল ঘটনা। কারণ কোথাও না কোথাও যার ওপর ঘটনাটা ঘটছে সে কোনো না কোনো খারাপ শুরুতে করেছে, হ্যাঁ, perfectly. তারপরেই কিন্তু গিয়ে সে রিভেঞ্জটা নিয়েছে। আর এটাও আমি জানি যে অনেক সময় জিন অনেক পশু পাখির রূপও ধারণ করে। আমাকে একটা কথা বলো, অনেক সময় জিনের পজেশনের ঘটনাও শুনেছি এবং বেশিরভাগ ক্ষেত্রে পডকাস্টে যেই ঘটনা উঠে আসে, প্রচুর মানুষ তো এসে তাদের লাইফের নানান রকমের এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করে। সেক্ষেত্রে এরকমও বহু ঘটনা শুনেছি যেখানে যখন কোনো তান্ত্রিক বা কোনো এরকম যারা প্রফেশনে রয়েছে, তারা যখন কোনো খারাপ কাজের উদ্দেশ্য নিয়ে একটা জিনকে কারোর ওপর চালনা করে, যেখানে জিন চালানের ঘটনাগুলো আমরা শুনেছি, সেই জায়গায় কিন্তু দেখেছি এরকমও ঘটেছে যে সে পার্টিকুলার যে ভিকটিম, মানে যার ওপর কার্যসিদ্ধি করা হয়েছে বা কাজ করা হয়েছে, তারকে শারীরিক নিগ্রহ করছে। ঠিক আছে, এগুলো কি সত্যিই পসিবল? মানে এই জায়গায় এসে কি জিন সেই ফ্রি উইলটাকে কাজে লাগিয়ে একটা মানুষের সাথে শারীরিকভাবে তাকে অত্যাচার করতে পারে? তোমাকে আমি আবার বললাম না যে সে নির্ধার্য, যদি এই সময় ঘটনা শোনা যায় আমাদের, তোমরা ভাবতে পারো যে হ্যাঁ হতেই পারে, মানুষ ভাবতে পারে হ্যাঁ জিন এসে শারীরিক শোষণ করছে, হতেই পারে। কিন্তু আমাদের মধ্যে একদম সিম্পল যদি বলি, কেউ না কেউ ওকে কাজে লাগিয়েছে, কেউ না কেউ ওকে কাজটা করিয়েছে, ঠিক আছে? কারণ কি না, আমি এখানে জিজ্ঞেস করলাম কি বলতো, এটা জানি যে হ্যাঁ কেউ ওকে পাঠিয়েছে, কেউ ওকে দিয়ে কাজটা করিয়েছে, বাট এক্ষেত্রে যেই কাজটা করার জন্য পাঠানো হয়েছে তার মধ্যে কি এই কথাটা মেনশন করা থাকে যে তাকে শারীরিকভাবে শোষণ করতে হবে, নাকি এই জায়গায় এসে সে নিজের ফ্রি উইলকে কাজে লাগিয়ে এই কাজটা করছে? ও আচ্ছা, না 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 না, এটা একদম মানে সিম্পলিটি একদম ধরে নাও যে ও নিজের নিজের ক্ষেত্রে না, ওকে করাতে বলেছে বলে করেছে। কারণ কি ওরা নিজের যে ইষ্ট হয়, ও তো যে মালিক হয়, মালিকের এক বিন্দু চুলচারা ওরা হিলে না। যখন তুমি গোলাম হয়ে যাবে না, যদি বলি জল তো জলই বুঝবে, যদি বলি মাটি তো মাটিই বুঝবে, ঠিক আছে? ওদের তখন আর নিজের শক্তির কোনো খেয়াল থাকে না, ওরা কতটুকু শক্তিতে নির্ভরশীল আছে। মালিক যদি বলেছে যে ঘর থেকে জল খেয়ে আয়, জলই খেয়ে আসবে, তার মানে মালিক বলেছে যে কি তুই ওকে গিয়ে এভাবে করে নির্যাতন কর, শোষণ কর, ওকে, ঠিক আছে? ও গিয়ে নিজের কেন কি ও ও তো বাধা, ছুটকারা না, তো বাধা, ঠিক আছে? ওর কাজটাই করবে যে কাজটার জন্য পাঠিয়েছে। তার মধ্যে এখানে ওকে অন্য কাজ করতে পাঠিয়েছে আর গিয়ে ও অন্য কাজ করে আসবে চান্সে। এগুলো তো আমরা মানুষের বুদ্ধিতে, এগুলো তো ওদের বুদ্ধি চলে না, ওদের তো জগৎটাই অন্য, ঠিক আছে? ওকে, ওরা শুধু মালিকের মানে পরামর্শ ছাড়া কিছু বুঝে না, চলে না, শুনে না। মালিক যা বলবে তাই করবে, মালিক বলেছে বলেই করে আসছে। নিজের ব্যক্তিগত ওদের কোনো এটার মধ্যে সহমত নেই। ওকে। তো আমাকে একটা কথা বলো, যে জিন কি চাইলে মানুষের মনকেও কন্ট্রোল করতে পারে? মানে তাদের মাইন্ডকে নিয়ন্ত্রণ করে ফেলা বা তাদেরকে ভুল পথে চালনা করে ফেলা? আমি চালান বিদ্যার কথাই বলছি, যে শুধু আজকে কোনো একটা যদি কোনো মেয়ের ওপর কেউ খারাপ কাজ করে, তাহলে সেক্ষেত্রে শারীরিক শোষণের একটা ব্যাপার চলে আসে। বাট আজকে বাই এনি চান্স কোনো পুরুষ মানুষ বা কোনো ছেলের ওপর এই জিনিসটা করা হচ্ছে, তাহলে তাকে কোথাও না কোথাও সাইকোলজিক্যালি ডিসেবল করতে হবে। মানে তার তো উইক জোন ওটাই, কারণ সে একটা কর্মঠ ছেলে, তাকে তো তুমি সবসময় ওই অ্যাক্সেসটা পাবে না যে তাকে শারীরিক শোষণটা করবে, ঠিক আছে? বাট তাকে অনেক রকম, মানে ওই জিনিসটা ছাড়াও অনেক রকম জিনিসপত্রের ওপর দিয়ে তাকে অ্যাফেক্ট করা যায়। সেটা তার কাজ হতে পারে, সেটা তার পড়াশোনা হতে পারে, সেটা তার সাইকোলজির পয়েন্টটাও হতে পারে, যে আমি তাকে পুরোপুরি ডিসেবল করে দিলাম, তাকে দিয়ে ভুলভাল কাজ করালাম, সে মানুষের সাথে ঝগড়া করছে, অশান্তি করছে, মারপিট করছে, নিজের কাজের জায়গায় নিজের বসের সাথে মিসবিহেভ করছে। তো এগুলো, এরকম জিনিসও কি জিন করতে পারে? কেউর মাইন্ডটাকে কন্ট্রোল করে নেওয়া, কেউর মন শক্তিকে কন্ট্রোল করে নেওয়া, বা কেউর সব কিছু জিনিসগুলো আটকে দেওয়া, অবভিয়াসলি এরা করতে পারে। যেমন বাড়িতে দুর্ঘটনা ঘটিয়ে দেওয়া, অ্যাক্সিডেন্ট বা কোনো বিপদ, এই জিনিসগুলোও কি হতে পারে? আরামসে। বা সে যদি সে বাড়িতে থাকে কোনো জিন, ওই বাড়িতে সবাই অসুস্থ হয়ে যাওয়া। কেন কি যখন আমরা কোনো খাদ্য গ্রহণ করি, তার মধ্যে জিনের ছায়া এসে পড়ে, ওই খাদ্য গ্রহণ করার সাথে আমরা অসুস্থ হয়ে পড়ি,
ঠিক আছে? হুম। হ্যাঁ? বা যদি আমরা ওই জিনের শরীরে পা দেই ছায়াতে, তখন আমাদের মানে দেখবে অনেক সময় এরকম দেখা যায়, শুনি আমরা ঘটনাতে যে কিছুই হয়নি, সিঁড়ি থেকে পা মুচকেছে শুধু, পাটা ফ্র্যাকচার হয়ে গিয়ে পাটা ভেঙে গেল। ঠিক আছে? এই যে এইগুলো ঘটনা তখন জিনের শরীরে পা দিলেও আমাদের দেখা যায় যে কোমর ভেঙে গেছে পট করে, বাস একটু হালকা লেগেছে, কোমরটা পট করে হাড্ডিস খুলে গেছে। তো এগুলো বিশেষগুলা স্পেশাল পাই আমরা তখন যখন আমরা এই জিনের সাইডগুলোকে দেখি। জিন থাকলে এগুলো হয় বাড়িতে। আচ্ছা, তো তুমি বলছো যে বাড়িতে যদি এই ধরনের এন্টিটি থাকে তাহলে এরকম জিনিস হতে পারে। তাহলে আমাকে একটা কথা বলো, কি করে মানুষ বুঝবে যে তার আশেপাশে এই ধরনের এন্টিটি এক্সিস্ট করছে? মানে জিন যদি আমাদের আশেপাশে থাকে তাহলে কি, কি সাইন আমরা বুঝতে পারবো? জিন যদি আমাদের বাড়িতে থাকে সবচেয়ে বেশি হবে রাত্রে 12টার পর 3টা অবধি ওদের খুব পাওয়ার থাকে। ঠিক আছে? হ্যাঁ। 12টার পর 12টার থেকে 3টা অবধি বাড়িতে কিছু অস্বাভাবিক ঘটনা আমরা দেখতে পারবো। 2 নম্বর, ওই বাড়িতে কোনো এন্টিটি আছে, নেগেটিভিটি একটা জিন, অ্যাকচুয়ালি নেগেটিভিটি বলবো না, মানে একটা শক্তি তো, এক্সট্রা শক্তি তো। তার মানে ওই বাড়িতে সবের সাথে মানে কি হবে, মাথা গরম থাকবে। ওকে। ঠিক আছে? মানে কেউ নিজের কন্ট্রোলে থাকবে না, কি বলছে, কে কি বলছে, কে এটা বলে দিচ্ছে, কে ওটা বলে দিচ্ছে, এই ব্যাপারগুলো দেখা যাবে। অসুস্থ হয়ে পড়বে সবাই। ঠিক আছে? আজকে এই হচ্ছে, কালকে এই হচ্ছে, সবাই পরপর অসুস্থ হয়ে পড়বে। জিন চালান দিলে বেশিরভাগ এই জিনিসগুলো হয়। সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। ছেলের এই অসুখ, মায়ের অসুখ, বাবার অসুখ, সমস্ত মানে একটা মানুষ অসুস্থ হওয়া স্বাভাবিকতা। কিন্তু যখন প্রায় ঘরের সবাই অসুস্থ হয়ে পড়ছে আর বারবার মাসে 2 বার 3 বার মেডিকেলে যেতে লাগছে ওদের, তার মানে বাড়িতে জিন চালান দেওয়া হয়েছে। ওকে। 2 নম্বর হচ্ছে কি, বিশেষ করে এগুলো দেখা যায় যে রাত্রে 12টার পরেই কোনো না কিছু মানে অস্বাভাবিক ঘটনা হচ্ছে, বা কোনো না কিছু অসুস্থতা বা জ্বর চলে আসা, সব 12টার পরেই হচ্ছে রাত্রেবেলা। বুঝে গেলে? খুব ঘরের মধ্যে এক্সট্রা এনার্জি আছে বলে ঘরের মধ্যে সবের বিজনেস ডাউন হয়ে যাওয়া, বা মন মেজাজ ভালো না থাকা, বা ঘরে আসলে শ্বাস বন্ধ হয়ে যাওয়া। কিন্তু কি ঘরে একটা এক্সট্রা এনার্জি রয়ে গেছে, আমাদের মধ্যে মানুষের ঊর্জা আছে, ওদের মধ্যে অন্য ঊর্জা আছে। ঠিক আছে? তুমি বিশেষ করে দেখবে একটা ডগের সাথে থাকবে তো, বা প্রাণীর সাথে থাকবে তো, পাখির সাথে থাকলে দেখবে কি হয়, খুব মজা লাগে। পাখির আওয়াজ ভাল লাগে, পাখির লাগে খেলতে ভাল লাগে। ডগের সাথে থাকলে একটা অন্য একটা ঊর্জা পাবে। আর জিনদের লগে তো ওরা তো একটা অন্য মানে জাতি থেকে বিলং করে। আর আমি তোমাকে আগে বলছি ওরা অগ্নিতত্ত্ব থেকে সৃষ্টি। ঠিক আছে? তার মানে ওদের তাপটা প্রচণ্ড শরীরের। তার মানে পুরো ঘরটার মধ্যেই মানুষের ঊর্জার সন্তুলনটা কমে যায়। তখনই আমাদের শ্বাস বন্ধ হয়ে যাওয়া, উসপিস হয়ে যাওয়া, রাগ উঠে যাওয়া, এগুলো প্রচণ্ড দেখা যায় জিন চালান করা বাড়িতে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বললে যে জিনের সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন ইবাদত করার জন্য বা রহমত করার জন্য, মানব জাতি বা পুরো যা আমাদের যে দুনিয়া রয়েছে তার সেবা করার জন্য। তার মানে শুধুমাত্র ইসলাম ধর্ম ছাড়া আর কোথাও জিনের উল্লেখ নেই? আমাদের হিন্দু শাস্ত্রে বিশেষ করে জিনকে নিয়ে আমরা মাতামাতি করি না, বা আমাদের কোনো পুরানো বা শাস্ত্রতেও আমরা জিন বিষয়ে কিছু পাইনি বা আমরা নেইনি। কিন্তু আমি তোমাকে আবার বলি যে আমরা সকল ধর্মকে সমান স্থান দিই বলে আমরা ইসলামিক ফলো করলে আমরা কিন্তু তখন জিন্নাতকে পাই। ঠিক আছে? তো কিন্তু বিশেষ করে জিন্নাত তো ইসলামিক থেকে আসছে, আর ইসলামী পথেই একে মানা হয়, ধরাও হয়, আর ওইটা ইসলামিক শক্তি হিসেবেই গ্রহণ করা হয়। ওকে। যেরকম ডাকিনী, নাগিনী, যোগিনীকে ইসলামিকরা মানে না, ইসলামী পথে নেই। কিন্তু ওরা কিন্তু মানে কেমনে, কেন কি হিন্দুতে আছে বলেই মানে। তো ওরা যেরকম আমাদের মধ্যে ডাকিনী, যোগিনী, নাগিনী আছে, ঠিক আছে, ব্রহ্মদৈত্য আছে, তো ওদের মধ্যে জিন্নাত আছে। তো একজনের পরম্পরাকে সম্মত দেওয়া, বাস অতটুকুই। ওকে। লাস্ট আমি একটাই কথা জানতে চাই, যেটা আমি বহু ক্ষেত্রে দেখেছি, প্রচুর মানুষ আছেন, প্রচুর তান্ত্রিক আছেন যারা জিনের সাথে কোনো স্পেসিফিক কাজ নিয়ে ডিল করেন। ঠিক আছে? যে তাদের সাথে এই ডিলটা এরকম হয় যে তাদেরকে এই কাজটা করে দিতে হবে, তার পরিবর্তে তাকে এই জিনিস অফার করা হবে। ঠিক আছে? তো এইভাবে ডিল করলে কি আল্টিমেটলি এর থেকে অনেক বড় কোনো মূল্য দিতে হয় তাদেরকে? অবভিয়াসলি কারণ এই পৃথিবীতে তো মানে আমার যতদূর মনে হয় ফ্রিতে কোনো কিছু হয় না। না, আর যখন তুমি তার সাথে ডিল করছো, সে তোমাকে, আমার মনে হয় সে তোমাকে যা দেবে তার থেকে অনেক বেশি কিছু ফেরত নিয়েও যাবে। অবভিয়াসলি আমি কি বললাম যে ওদেরও বলে না যে সাপের দাঁত ভেঙে দিতে লাগে, নাহলে সাপ ওকে খেয়ে ফেলে।
ঠিক আছে? এমন অনেক দেখেছি যে বাঘকে রেখেও বাঘ মালিককে খেয়ে ফেলে একদিন। দেখেছি তো একদিন, ঠিক আছে? তো সেম জিন একটা প্রাণী কিন্তু। তুমি ওকে পুষ্য আস্তে আস্তে লোভ বাড়ছে। যখন একদিন, ঠিক আছে, ওর লোভ তুমি সামলাতে পারবে না, ওই দিন কিন্তু তোমাকেও খেয়ে ফেলতে পারে, তোমাকেও নষ্ট করে দিতে পারে, বা তুমি ওর ভোগের শিকার হয়ে যেতে পারো, ওকে। যে তুমি ওকে কন্ট্রোল করতে পারবে না। বুঝতে পারলে তো? তাই এ ধরনের কাজ যারা করে সাবধানভাবে করে, নাহলে ওদের কিন্তু লাস্টে গতি ওই মৃত্যুটাকেই আমবরণ করা হয়। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ ভালো লাগলো আজকের টোটাল কনভারসেশন, টোটাল পডকাস্ট বা আজকের পুরো এপিসোড। আমি আজকের এপিসোডটা নিয়ে আগে থেকেই ভীষণ এক্সাইটেড ছিলাম, সেটা হয়তো তুমি বুঝতে পেরেছিলে, কারণ যেই টপিকগুলো আমরা চুজ করেছিলাম এবং যে ঘটনাটা সত্যি ভীষণ প্যাথেটিক একটা ঘটনা। কারণ একটা মানুষ সে সারাটা জীবন একা থেকে গেল শেষ পর্যন্ত। মানে ভালোবাসাটা হয়তো তার দিক থেকে সত্যিই ছিল, বাট সত্যিই ছিল। দুটো আলাদা জনির দুটো প্রাণী, তারা তো একসাথে থাকতে পারবে না, আলাদা জনি প্লাস আলাদা জগতের মানুষ। আলাদা জগতের। হ্যাঁ। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো বাট আমার আরও একটা জিনিস জানার ছিল যে এই যে জিন, এরা কি সম্পূর্ণ আমাদের সাথেই একটা প্যারালাল ওয়ার্ল্ডে থাকে, নাকি এদের আলাদা কোনো জগৎ আছে? দেখো, ওরা এই জগতে ঘোরাফেরা অবশ্যই করে, আচ্ছা। ঠিক আছে? এই জগতে ওদের কেউ আটকাতে পারে না। আমাদের মানুষের মাঝখানে ওদেরকে আজ থেকেও আটকাতেও পারে না, থাকেও মানুষের মাঝখানে। কিন্তু বিশেষ করে জিনরা যেগুলো বলে না, যে মারিচ জিনগুলো আছে, ঠিক আছে, ওরা বেশি উপর লেভেলে থাকে। আবার দেখি যে স্বর্ণম্বল বা যারা খুব মানে কম শক্তিশালী জিনগুলো বেশিরভাগ ভূতলে থাকে, মানে পাতালে থাকে বা মাটির নিচে থাকে। মাটির নিচে ওদের জগৎ থাকে, মাটির নিচে বসবাস থাকে। কিন্তু যারা খুব পবিত্র জিন হয়, খুব শক্তিশালী জিন হয়, বা ওই মারিচ জিন যেগুলো হয়, ঊর্ধ্বগামী জিন, ওরা সবসময় বলে যেন ওরা সবাই ঊর্ধ্বগামী, মানে আকাশে থাকে, তারা দেশে থাকে। আর বাদ বাকি সব জিনগুলোই নিম্নগামী, মানে পাতালে বা ভূতলে থাকে, মাটিতে বসবাস করে। কারণ কি, আমি আগেই বলেছি, ওদের দুটাই জায়গা, অগ্নি আর মাটি। কেন কি ওদের সৃষ্টি হচ্ছে দুইটাতেই, অগ্নি মাটিতে লেগেই ওদের সৃষ্টি হয়। ওকে, থ্যাংক ইউ। অনেক কনফিউশন যেগুলো ছিল সেগুলো ক্লিয়ার করার জন্য থ্যাংক ইউ সো মাচ। এতটা দূর থেকে এসে এত সুন্দর পাওয়ার প্যাকড একটা এপিসোড করার জন্য। আর আশা করবেন ফিউচার আমরা আবার বসে আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব, অন্যান্য বিষয় নিয়ে নিশ্চয়ই দারুণ পডকাস্ট নিয়ে আসবো, নিশ্চয়ই। যাতে গল্পওয়ালার পরিবারের যারা শ্রোতা রয়েছেন তারাও অনেক কিছু জানতে পারেন, শিখতে পারেন। কারণ পডকাস্টে আমরা ঘটনা শোনাই ঠিকই, কিন্তু তার সাথেও এমন কিছু তথ্য তুলে ধরি যেগুলো হয়তো আমরা বইতে পড়তে পারি না, যেগুলো হয়তো আমরা সচরাচর জানতে পারি না। বাট আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে অনেক কিছু জানার এবং শেখার থাকে, সেটা নিজের ধর্মের বিষয় হোক, অন্য ধর্মের বিষয় হোক, অলৌকিক বিষয় হোক, সব কিছু নিয়েই জানলে তবেই তো জীবন। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো তোমার বলো আজকে? ভালো লাগলো, গল্প একটা হলো, একটু আড্ডা হলো, খুব সুন্দর একটা মানে মোমেন্ট। দর্শক বন্ধুদের কাছে এটাই বলবো যে সবাই এভাবে করে শুনে যাক, ঠিক আছে? আর আমি নিজেও ফলো করি গল্পওয়ালা, আমি নিজেও অনেক কিছু জানি না, যে এই তথ্যে এসে আমি এখান থেকে অনেক কিছু তথ্য পাই, বুঝি। ওই করতে করতেই তোমার সাথে আমার আলাপ, ঠিক আছে? প্রথম তো আমি এসে গল্প বলবো বলে আসিনি, প্রথম আমিও দর্শক থেকেই আসি, আমি শুনেই আমি এই জায়গাটাতে আসি। আমি প্রচণ্ড দেখি এই গল্পওয়ালাটাকে, আমি অনেক দিন ধরে যাবত দেখে আসছি। কারণ কি, তুমি বললে না, এখান থেকে অনেক কিছু শেখা যায়। হ্যাঁ, তো এইটাই। তো তারপরে খুব কাছের মানুষ থেকেই তোমাকে পাওয়া, যাই হোক। তো সবাইকে বলবো যে এইভাবে করে জুড়ে থাকুক গল্পওয়ালার সাথে। তুমি তো খুব ভালো মানুষ একজন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এইভাবে করে চালিয়ে যাও, মা কামাখ্যার কৃপায় আরও ভালো হোক তোমার। থ্যাংক ইউ সো মাচ। আমি আশা করব যে মা কামাখ্যার আশীর্বাদ সবসময় আমার এবং গল্পওয়ালা পরিবারের সকল দর্শক এবং শ্রোতা সবার মাথার উপর থাকবে। ভীষণ ভালো থেকো। আমি চাইবো খুব তাড়াতাড়ি আবার যেন তোমার সাথে আমার দেখা নিশ্চয়ই হয়। হবে। থ্যাংক ইউ। আজকের আড্ডা আমরা এখানে শেষ করছি। বাই। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড? কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের
যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আসছি আরও একটা মারাত্মক হরর এক্সপিরিয়েন্স নিয়ে।